ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই? হুম। তো প্রথম আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার বলতে আমাদের মাথাতে প্রথম যেই জিনিসটা আসে সেটাই নাম আছে রাদারফোর্ডের যে স্ট্রাকচার বা অ্যাটমিক স্ট্রাকচার ছিল, বোরের যে অ্যাটমিক স্ট্রাকচার ছিল, সেগুলো মাথাতে আসে। অবশ্যই সেগুলি আমাদের সিলেবাসে আছে, সেগুলো নিয়েই আমাদের ডিটেলে পড়তে হবে, বোরের থিওরি নিয়ে ডিটেলে পড়তে হবে, সমারফিল্ডের থিওরি নিয়ে ডিটেলে পড়তে হবে। কিন্তু আদতে এই থিওরিগুলো এলো কোথা থেকে, কোন জায়গাটা এই থিওরিগুলোকে আসতে সাহায্য করলো, সেটার হিস্ট্রিটাও আমাদের অল্প করে একটু জানা দরকার। না হয় একটু কিভাবে জিনিসগুলো এলো, কেমন একটা যান্ত্রিক মতো হয়ে যাবে, হিস্ট্রিটা একটু জানলে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে? তো প্রথমে যে ইলেকট্রনের যে আবিষ্কার বা প্রোটনের যে আবিষ্কার, নিউট্রনের যে আবিষ্কার, ঘটনাগুলো ছিল, তাহলে কি কি ঘটনার ফলে এই জিনিসগুলো হয়েছিল সেটা ব্রিফলি একটু জানতে হবে। এটা পরীক্ষাতে তেমন আসবে না, তো আমাদের নিজেদের নলেজের জন্য একটু হিস্ট্রিটা জানা দরকার। ঠিক আছে? তো হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমে কি হয়েছিল, প্রথমে ডাল্টন, অনেক এনসেন্ট টাইমে অনেক কিছুই ভাবা হতো যে ছোট ছোট পার্টিকেল নিয়ে তৈরি, এগুলো লেখাই আছে। তো প্রথম যে থিওরিটা এসেছিল জন ডাল্টনের 1808 সালে, জন ডাল্টন বলেছিল প্রতিটা ম্যাটার সব থেকে টাইনি যেই বস্তুটা, মানে টাইনি যেটা নিয়ে তৈরি, ছোট ছোট পার্টিকেল যেটা নিয়ে তৈরি, সেটাকে আমরা অ্যাটম বলেছিলাম। ডাল্টন বলেছিল যে সব থেকে ছোট যেটা নিয়ে তৈরি একটা বস্তু, সেটাকে আমরা অ্যাটম বলবো, অ্যাটমকে ভাগ করা যায় না, অ্যাটমই সব থেকে ছোট পার্ট। কিন্তু তারপরে আমরা ধীরে ধীরে জানতে পেরেছি না, অ্যাটমের আরো ছোট ছোট পার্ট রয়েছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এসব আমরা জানতে পেরেছি। সেটা জানতে পেরেছি কিভাবে, প্রথম নেগেটিভ চার্জড যে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে, সেটা প্রথম ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের থ্রু জানা গেছিল যে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল এক্সিস্ট করে, তার চার্জটা নেগেটিভ, সেটা জানতে পারা গেছিল। কিন্তু সেই নেগেটিভ কত পরিমাণ নেগেটিভ, তার মাস কি, পজিটিভ চার্জ কোনো পার্টিকেল আছে নাকি, এসব কিছু তখনও জানা যায়নি। তাহলে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের থ্রু আমরা জানতে পেরেছিলাম যে নেগেটিভ চার্জ পার্টিকেল বলে একটা পার্টিকেল হয়। ঠিক আছে? তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল বলে একটা পার্টিকেল হয়, সেটা জানা গেল। ঠিক আছে? এরপরে জে জে থমসন কি করেছিল, একটা চার্জ টু মাস রেশিও দিয়েছিল, E/ME, মানে এমই মানে মাস অফ ইলেকট্রন। এই একটা রেশিও যে যে থমসন এক্সপেরিমেন্ট করে বার করেছিল, সেই ভ্যালুটা। এবার মুলিকান তার ওয়েল্ড অফ এক্সপেরিমেন্টের থ্রু ইলেকট্রনের মাসটা বার করেছিল এবং ইলেকট্রনের চার্জটাও সে বার করেছিল। তাহলে ইলেকট্রনের মাস এবং চার্জ পাওয়া গেল, এবং সেটা নেগেটিভ চার্জ, সেটা পাওয়া গেল। এরপরে মডিফাইড ক্যাথোড রে টিউব, দ্যাট ইজ ক্যানাল রে টিউব ইউজ করার পর প্রোটনের আবিষ্কার হয়েছিল, এবং তারপরে চ্যাডউইক আবিষ্কার করেছিল নিউট্রন, যে প্রোটন যদি থাকে একটা নিউট্রাল চার্জ একটা পার্টিকুলার এক্সিস্টেন্সের তারা নিড ফিল করেছিল। তারপরে চ্যাডউইক নিউট্রনের আবিষ্কার করেছিল। এটা ছোট্ট করে বলতে গেলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কারের একটা হিস্ট্রি। এখানে যে কোনো স্ট্যান্ডার্ড বই খুললে কি এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কি তার হিস্ট্রি ডিটেলে লেখা আছে। অত কিছু সেখান থেকে আসে না, এগুলো জাস্ট হিস্ট্রি জানতে হয়, জানা দরকার, সেই জন্য এসেছে। এইবার আমাদের যেটা প্রথম, তাহলে আমরা আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল হিসাবে নেগেটিভ নেগেটিভ চার্জ একটা পার্টিকেল আমরা পেলাম, সেটাকে আমরা বললাম ইলেকট্রন, তার চার্জ নেগেটিভ। একটা প্রোটন পেয়েছিলাম, তার চার্জটা আমরা বললাম পজিটিভ। তাহলে আমি এখানে মাথায় তো লেখা উচিত নয়, এখানে প্লাস, তার চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। আর একটা চার্জ পার্টিকেল পেয়েছিলাম, সেটা হচ্ছে নিউট্রন, নিউট্রনটা হচ্ছে নিউট্রাল, তার কোনো চার্জ নেই। তাহলে এই তিনটে পার্টিকেল নিয়ে যদি আমার একটা অ্যাটম তৈরি হয়, তাহলে সেইটা একটা অ্যাটমের মধ্যে কোথায় কোনটা কিভাবে রয়েছে, দ্যাট ইজ অ্যাটমিক স্ট্রাকচারটা কি, এই জিনিসটা কিরকম আছে সেটা সবাই মানে বোঝার চেষ্টা করতে লাগলো। তার প্রথম আমাদের যে অ্যাটমিক মডেল বা অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে প্রথম যে মডেলটা দিয়েছিল, সেটা জে জে থমসনের, এবং সেটাকে আমরা পাম পুডিল মডেল বা রেইজিন পুডিল মডেল বা ওয়াটারমেলন মডেলও বলি। এটা অনেকটা কিরকম, এটা অনেকটা বলা হয়েছিল যে একটা পজিটিভ চার্জের একটা সমুদ্র, মানে পজিটিভ চার্জের একটা স্ফিয়ার, এই টোটালটা ধর পজিটিভ চার্জ, একটা স্ফিয়ার, সমস্তটা পজিটিভ চার্জের স্ফিয়ার। পজিটিভ চার্জের স্ফিয়ার বলতে কি আমি বোঝাচ্ছি, আগে ডায়াগ্রামটা কিরকম সেটা বোঝায়। তার মাঝে মাঝে ইলেকট্রনে, যে লাল যেগুলো ইলেকট্রন, এমবেডেড অবস্থায় রয়েছে, এবং র্যান্ডামলি যেমন খুশি তেমন অবস্থায় এমবেডেড অবস্থায় রয়েছে। এটাকে অনেকটা আমি যদি বলি চকোচিপ কুকি, গোটা কুকিটা হচ্ছে আমার একটা পজিটিভ চার্জের স্ফিয়ার, মাঝখানে মাঝখানে চকোচিপ গুলো হচ্ছে ইলেকট্রন। জে জে থমসন এইরকম একটা মডেল, পাম পুডিং মডেল, পাম পুডিং মডেল, একদম। তাহলে দিস ইজ পাম পুডিং মডেল। তো পাম পুডিং মডেলের ফলে আমরা কি দেখতে পারি, তাহলে টোটালটা একটা পজিটিভ চার্জে যদি আমি স্ফিয়ার করে দিই, আবার একবার রিপিট করে দিচ্ছি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, এটা থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসবে না, এটা প্রিলিমিনারি একটা স্ট্রাকচার, তো এখান থেকে ধীরে ধীরে আমরা কনসাইজ জায়গায় গেছি। তাহলে এই যে ব্লুইশ যে স্পিয়ারটা করলাম, এটা যদি আমার পজিটিভ চার্জের স্পিয়ার হয় টোটালটা, মাঝখানে মাঝখানে ইলেকট্রন গুলো আমার এমবেডেড অবস্থায় রয়েছে,
যেমন খুশি তেমন। তাহলে এটাকে পাম পুডিন মডেলও বলে, রেজিন পুডিন মডেলও বলে, বা ওয়াটারমেলন মডেলও আমরা বলতে পারি। আচ্ছা। এবার এবার এটা ছবিটা আসলে কিরকম, আমি মডেলটাকে এরকম জিনিসের সাথে তুলনা করতে পারি। এবার বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, তরমুজের যে পোর্শনটা আমরা খাই সেটা হচ্ছে পজিটিভ চার্জেস স্পিয়ার, মাঝখানে তরমুজের যে বীজগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে। রেজিন পুডিং মডেল বলতে পুডিংটাকে যদি আমরা পায়ের মতো ভাবি, মানে একটা খাবার বা কেক, তার মধ্যে রেজিন গুলো উপরে দেওয়া রয়েছে, কাজু বাদাম যদি আমি ধরি, সেরকম টাইপের একটা মডেল দিই। ঠিক, ওকে জয়েন হতে চাইছে। ঠিক আছে। তাহলে এই মডেলটা জে জে থমসন দিল। তো থমসনের এই মডেলটার দেওয়ার পর এরপরে যে এর 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 একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা এখনই দেখবো। আচ্ছা, কোন চ্যাপ্টার হচ্ছে? অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে। কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের তিনটে চ্যাপ্টার খুব দারুণ পরিমাণে স্ট্রং করতে হবে। একটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে হচ্ছে বন্ডিং, তারপরে হচ্ছে জিওসি। এই তিনটে চ্যাপ্টার দারুণভাবে ইন্টারলিঙ্ক। তার কারণ হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার আমরা অ্যাটমের ইনার পার্ট গুলো কিরকম কিরকম হয়, ইলেকট্রনটা কোথায় আছে সেটা বুঝতে শিখি। বন্ডিং আমরা বুঝতে শিখি এই ইনার পার্ট গুলো কিভাবে বন্ড করে। আর অর্গানিকে আমরা সেই দুটো জিনিসকে কাজে লাগিয়ে বন্ড মেক করি আর বন্ড ব্রেক করি, দ্যাট ইজ অর্গানিক রিয়াকশন। তো তিনটে চ্যাপ্টার আমার অর্গান কেমিস্ট্রির পিলার, এই তিনটে চ্যাপ্টার হয়ে গেলে গোটা কেমিস্ট্রিটা স্মুথলি এগোবে। তো এই তিনটে চ্যাপ্টার খুব মন দিয়ে ভালোভাবে পড়তে হবে, এবং আমরা প্রচন্ড ডিটেলে পড়বো এই তিনটে চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার কোনো সিলেক্টিভ ওয়েতে পড়বো না, যতটা পড়া সম্ভব ততটা ডিটেলে পড়বো। কেন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আমাদের যেন না মিস হয়, এবং গোটা কেমিস্ট্রিটা যেন না নষ্ট হয়ে যায়। রাইট। এবার পাম্পুডিন মডেলটা আমরা দেখালাম, পাম্পুডিন মডেলটা দিল। তারপরে আমাদের রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলো। আমরা সবাই জানি রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। হ্যাঁ স্যার, এই সোনার পাতের যে পরীক্ষাটা করেছিল রাদারফোর্ড। হ্যাঁ, এবার তুই বললি, আমি শুনি তোর সোনার পাতের এক্সপেরিমেন্ট সম্বন্ধে কিরকম কি কনসেপ্ট শুনি। এক্সপেরিমেন্টে কি আমার করা যেহেতু হয়েছিল? জানা আছে, তো সোনার পাতে যেটা পরীক্ষা করেছিল রাদারফোর্ড, ওটাতে আলফা কোণার বিচ্ছুরণ পরীক্ষা বলা হয়। বলা হয়, কি করেছিল? একটা সোনার পাত নিয়েছিল, আর হুম। ওর সঙ্গে মানে আলফা কোণার কে যখন মানে যখন হিট করেছিল ইনফ্রারেড ওটাকে, রেল, যখন আলফা পার্টিকেল হিট করেছিল হ্যাঁ, সোলাইড। হ্যাঁ, দিয়ে কি তখন দেখতে পেয়েছিল? ইনফ্রারেড রশ্মির মধ্যে দিয়ে ছেড়েছিল, তখন কিছুটা কোণা সোজা চলে গেল, কিছুটা বেঁকে চলে গেল। আচ্ছা, ঠিক। তাহলে একদম অলমোস্ট অলমোস্ট সবই ঠিক বলেছিস, আরো কিছু কিছু মানে ভুল কোথাও কিছু বলিসনি, কিন্তু ইনফরমেশন অর্ধেক আছে। আরো অনেক কিছু ইনফরমেশন এখানে যোগ করতে হবে, এবং থমসনের মডেলের সাথে এই মডেল দুটোকে আমাদের একটু কোরিলেট করতে হবে। ঠিক আছে। এক্সপেরিমেন্টে কি হয়েছিল, আমি যেহেতু আমার কাছে ভালো ডায়াগ্রাম আছে, তাই আমি আর খাতা আঁকার আজে বাজে করে আঁকছি না। আসলে ডায়াগ্রামটা দেখি আমরা। দাঁড়া, এটাকে জুম করি। উপরে নিচে উঠছে কেন, জুম না হয়? কি সমস্যা? হুম। তো এখানে কি হয়েছিল, একটা একটা লেড বক্স, মানে দ্যাট ইজ আলফা পার্টিকেল, তো বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ। তাহলে আলফা পার্টিকেলের এখান থেকে স্রোত এসেছে, একটা ছোট্ট স্লিটের মধ্যে দিয়ে অল্প পরিমাণ আলফা পার্টিকেল গেছে। তো আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্টের পর এই যে শেষে একটা যে ডিফ্লেকশন স্ক্রিন যেটা লেখা আছে, ওটা আসলে জিঙ্ক সালফাইডের একটা স্ক্রিন। ঠিক আছে। তো এখানে স্যার আলফা পার্টিকেল, জেডএনএস এর হ্যাঁ জেডএনএস এর জেডএনএস, প্রলেপ। জেডএনএস বলে। তো আলফা পার্টিকেল গুলো যদি ওখানে হিট করে, তাহলে আমরা কিন্তু ওখানে একটা ইমপ্রেশন তৈরি হবে, মানে ওখানে আলফা পার্টিকেল ওটাতে হিট করেছে। তাহলে এক্সপেরিমেন্টের ফলে কি দেখা গেছে, যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল যে পাথে গেছে সে পাথ দিয়েই বেরিয়ে গেছে। তাহলে আমি ছবিটা, এক্সপেরিমেন্টটা এরকম দেখতে, আমি ছবিটা যদি এখানে আঁকার চেষ্টা করি, আমি এখনই ধরে নিলাম নিউক্লিয়াসটা সেন্টার আছে, আমি আগে ড্র করে নিই। এই ব্যাপার। এবার যদি আলফা পার্টিকেল গুলো আসে, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে চলে গেছে। রাইট। ঠিক। আর খুব সামান্য পরিমাণ আলফা পার্টিকেল যে পাথে গেছে, অলমোস্ট সে পাথে বা সেই পাথে ব্যাক করেছে। অলমোস্ট সেই পাথে বলতে এইভাবেও হতে পারে, বা এরকম গিয়ে একটু অ্যাঙ্গেল করেও হতে পারে, মানে অলমোস্ট সেই পাথে বা সেই পাথেই ব্যাক করে গেছে। ঠিক আছে। আর কিছু দেখতে পাওয়া গেছে যে এরকম শর্টার বা লার্জার অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হয়েছে। রাইট। এরকম এরকম ডিফ্লেকশন দেখতে পাওয়া গেছে। ডিফ্লেকশন গুলো বাদ দিই, তাহলে প্রথম আমরা কি দেখতে পেলাম, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কি হয়েছিল বল? মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলের কি হয়েছিল যে বলছিলি? মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসেস থ্রু দ্য অ্যাটম, তাই তো? মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল অ্যাটমের মধ্যে দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে এখানে এই 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 অবজারভেশনের কনক্লুশন কি? মোস্ট অফ দ্য অ্যাটম এমটি, তাই তো? এই কথাটা বুঝতে পারা গেল? এই এই অবজারভেশনের থেকে যে ইনফারেন্সটা টানলাম সেটা বুঝতে পারা গেল। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল যদি যে পাথে গেছে সেই পাথেই বেরিয়ে চলে যায় সোজাসুজি, তাহলে অ্যাটমে ওকে আটকানোর মতো কেউ নেই, তাহলে মোস্ট অফ দ্য অ্যাটমিক ফাঁকা। ক্লিয়ার? আচ্ছা, এটা ক্লিয়ার আছে।
একদম আমাকে রেসপন্স করবি, আমি তো অনলাইনে ক্লাস হচ্ছে, আমি তো বুঝতে পারছি ধ্যাৎ তেরি কি করছি, আমি তো আর বুঝতে পারছি না যে কে বুঝতে পারছে না বুঝতে পারছে, রেসপন্স করবি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোস্ট অফ দ্য অ্যাটম ফাঁকা। এইবার আমি সেকেন্ড অবজারভেশনে আসি। সেকেন্ড অবজারভেশনটা কি বললো? খুব সামান্য পরিমাণ, মানে খুব অল্প পরিমাণ আলফা পার্টিকেল যে পাথে গেছে সে পাথেই ব্যাক করেছে, ঠিক আছে? মানে খুব অল্প পরিমাণ আলফা পার্টিকেল গেছে, ব্যাক করেছে, মানে আরেকটা জিনিস এখানে আমার যে বলা দরকার, আলফা পার্টিকেল আসলে কোন পার্টিকেলের ফ্লো? আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম 2+। হ্যাঁ স্যার, হিলিয়াম 2+। তাহলে আলফা পার্টিকেল কিন্তু একটা পজিটিভ চার্জ পার্টিকেল, তাই তো? স্যার এটা পজিট্রন কোনা। ঠিক আছে, সেটা আমি এখন অত গভীরে না গেলেও অসুবিধা, যেতে দরকারও পড়বে না। আমার যেটুকু জানলেই হবে যে আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল, ঠিক আছে, ওইটা দিয়ে আমার হয়ে যাবে। তাহলে আলফা পার্টিকেল যদি পজিটিভ হয় তাহলে পজিটিভকে কে রিপেল করতে পারে? নেগেটিভ। পজিটিভকে নেগেটিভ রিপেল করবে, পজিটিভ করবে। পজিটিভকে পজিটিভ রিপেল করবে। তাহলে এখানে যে আলফা পার্টিকেল গুলো সেম পাথে রিপেল হয়ে আসছে, তাহলে ওকে রিপেল করছে কে? তাহলে পজিটিভ চার্জ একটা সেন্টার, ক্লিয়ার? এবং হ্যাঁ স্যার। খুব সামান্য পরিমাণ আলফা পার্টিকেল ব্যাক হয়ে আসছে, মানে ওই পজিটিভ চার্জ সেন্টারটা খুব ছোট্ট একটা জায়গায় আছে। তাহলে এই দুটো জায়গা থেকে বুঝলাম আলফা পার্টিকেলকে যে পাথে যাচ্ছে সে পাথেই রিপেল করে দিচ্ছে, মানে প্রথম আমার অবজারভেশন হচ্ছে রিপেল করছে। রিপেল কে করবে? পজিটিভকে পজিটিভ রিপেল করবে, তাহলে ওখানে একটা পজিটিভ চার্জ একটা সেন্টার রয়েছে, এবং খুব সামান্য পরিমাণ আলফা পার্টিকেলকে রিপেল করছে। তার মানে ওই পজিটিভ চার্জটা খুব ছোট্ট জায়গায়, পজিটিভ চার্জটা যদি খুব বড় জায়গার মধ্যে হতো তাহলে অনেক আলফা পার্টিকেল ব্যাক করে যেত, তাই তো? পজিটিভ চার্জটা খুব ছোট জায়গায় বলেই তো খুব সামান্য পরিমাণ আলফা পার্টিকেল ব্যাক করছে, ক্লিয়ার? আর আলফা পার্টিকেল ব্যাক করছে যাচ্ছে মানে রিপেল হয়ে যাচ্ছে, তার মানে পজিটিভ চার্জটা খুব ছোট জায়গায় আছে। তাহলে এই অবজারভেশন থেকে আমরা কি কনক্লুশনটা আনতে পারলাম? যে পজিটিভ চার্জ একটা সেন্টার রয়েছে, এবং এটা হাইলি ডেন্স একটা পজিটিভ চার্জ, সেটা অ্যাটমের সেন্টারে থাকে, এবং ওটা অ্যাটমের থেকে সাইজে অনেক ছোট। কত ছোট? 10⁵ টাইম ছোট টোটাল অ্যাটমের থেকে নিউক্লিয়াস, ক্লিয়ার? বোঝা গেল এই কথাটা? হ্যাঁ স্যার। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই, যাতে যদি যদি কেউ না বুঝে থাকে। তাহলে আলফা পার্টিকেলকে রিপেল করছে, তার মানে ওটা পজিটিভ চার্জ রয়েছে, খুব সামান্য পরিমাণ আলফা পার্টিকেলকে রিপেল করছে, তাহলে পজিটিভ চার্জটা খুব ছোট্ট জায়গায় রয়েছে। প্রথম অবজারভেশন, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসেস থ্রু দ্য অ্যাটম, তাহলে মোস্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি, এই দুটো। এবং রাদারফোর্ড ওখানে ক্যালকুলেট করে দেখতে পেয়েছিল অ্যাটমের সাথে থেকে তার নিউক্লিয়াসটা, এটাকে নিউক্লিয়াস নাম দিল, যেখানে সমস্ত চার্জ পার্টিকেল গুলো থাকে সেটাকে নিউক্লিয়াস নাম দিল। তো সেটা টোটাল অ্যাটমের থেকে 1,00,000 গুণ ছোট। 1,00,000 গুণ ছোট বলতে আমি যদি বলি একটা ফুটবলের স্টেডিয়াম, সেই ফুটবল স্টেডিয়ামের মাঝখানে যেখানে কিক অফ হয় সেখানে তুই একটা ব্লুবেরি বা চেরি নিয়ে দাঁড়িয়ে আছিস, ওই চেরিটা হচ্ছে নিউক্লিয়াস। ওই ছোট্ট মানে স্যার ন্যানো, মানে ফ্র্যাকশন অফ ন্যানো সেকেন্ড। হুম, তো কি ফ্র্যাকশন অফ ন্যানো সেকেন্ড? ফ্র্যাকশন অফ ন্যানো সেকেন্ড কি বললি? মানে স্যার অনেক অনেক ছোট। হ্যাঁ না, তুই যে ন্যানো সেকেন্ডের কথাটা বলছিস ওটা অন্য জিনিস। যে ইলেকট্রনটা অত ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যে এর যে ড্রব্যাকটা আসবে সেখান থেকে বোঝা যাবে। ঠিক আছে, ড্রব্যাকে তো আসবো, অবজারভেশনটা তো বুঝলাম। তাহলে পাম পুডিং মডেলের সাথে এই মডেলের তফাৎটা করে ফেললো যে পজিটিভ চার্জটা আমার কোথায় আছে, সেটা কিন্তু রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের ফলে আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারবো যে পজিটিভ চার্জটা অন্তত গোটা অ্যাটম জুড়ে ছড়িয়ে নেই। পজিটিভ চার্জের ওটা স্ফিয়ার নয়, ওটা কি পজিটিভ চার্জ যেটা রয়েছে সেটা অ্যাটমের খুব মাঝখানে একটা ছোট্ট জায়গায় রয়েছে। এইটুকু আমরা ডিফাইন করতে পারলাম। কিন্তু এর যে ড্রব্যাক আছে, সেই ড্রব্যাকটাতে কি হয়েছে ঘটনাটা? রাদারফোর্ড কিন্তু বলেনি ইলেকট্রন গুলো কিভাবে আছে, বলে দিলে ইলেকট্রনটা একটা সার্কুলার পাথে ওই সেন্টারকে সেন্টারে রেখে, মানে নিউক্লিয়াসটাকে সেন্টারে রেখে সার্কুলার পাথে ওটাকে রোটেট করছে, তাই তো? এরকম একটা কথা বলে দিল ইলেকট্রনের, ক্লিয়ার? ওইখান থেকেই ড্রব্যাকটা আসবে, এবং এই ড্রব্যাকটাই ট্রিগার করবে আমার বোর থিওরি। এই ড্রব্যাকে আসার আগে আরেকটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে আমাকে একটা কথা বল, এই কেউ আমাকে বল যে আলফা পার্টিকেল বিচ্ছুরণ এই এক্সপেরিমেন্টটা আমি যদি এই থমসন মডেলের উপরেই করতাম তাহলে আমি কি অবজারভেশন পেতাম? তাহলে স্যার বেশিরভাগ আলফা কোণাই ফিরে চলে আসতো। হ্যাঁ, তার মানে হ্যাঁ স্যার। এই যে অ্যান্সারটা দিলি, তার মানে আগের এক্সপেরিমেন্টে যেটা হয়েছে সেই কনসেপ্টটা তোদের মধ্যে বুঝতে পেরেছিস, কিন্তু এই অ্যান্সারটা ভুল হয়ে গেছে, সেই জন্যই তো তোদেরকে জিজ্ঞেস করলাম। এবার একটা ব্যাপারটা হয়েছে, ভাব একটা অ্যাটমের জন্য তার তো প্রোটন নাম্বারটা ডিফাইন্ড, প্রোটন নাম্বার তো একটা অ্যাটমের বেড়ে যেতে পারে না। হাইড্রোজেনের বললে অ্যাটমের প্রোটন সেই একটাই, হিলিয়াম বললে দুটো, লিথিয়াম বললে সেই তিনটে, তাই তো? প্রোটন নাম্বার বেড়ে যেতে পারে না। তাহলে থমসন কি বলেছিল, যদি এটা লিথিয়াম হতো
তো লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, মানে সেন্টারে প্রোটন 3টে। তাহলে লিথিয়াম, থমসন বললো লিথিয়ামের এই 3টে প্রোটনের যা মানে প্রোটনের যে চার্জ ডেনসিটি সেটা গোটা অ্যাটম জুড়ে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, অনেকটা জায়গার মধ্যে ডিসপার্স হয়ে রয়েছে ওই 3টে প্রোটন। কারণ এরপরে দেখবো এগুলো সব ওয়েভ নেচার আছে। কিন্তু এই মডেলে কি দেখতে পেলাম, রাদারফোর্ডের মডেলে ওই 3টে প্রোটন ছোট্ট, খুবই ছোট্ট একটা জায়গায় রয়েছে, যেটা অ্যাটমের থেকে 1,00,000 গুণ ছোট জায়গার মধ্যে রয়েছে, তাই তো? তাই দুটো মডেলের মধ্যে পজিটিভ চার্জের ডিস্ট্রিবিউশনটা ভালো করে বুঝলাম। 3টে পজিটিভ চার্জ এখানে অ্যাটমের থেকে 1,00,000 গুণ ছোট জায়গার মধ্যে আছে। আর থমসনের মডেল অনুযায়ী লিথিয়ামের এই 3টে পজিটিভ চার্জ গোটা অ্যাটমের মধ্যে ছড়িয়ে গেছে, মানে 1,00,000 গুণ সাইজে বড় জায়গার মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে চার্জ ডেনসিটিটা, পজিটিভ চার্জ ডেনসিটিটা কি কমে গেল না? যদি এরকম থমসনের মডেলটা যদি সঠিক হতো, এই মডেল অনুযায়ী পজিটিভ চার্জ ডেনসিটিটা তো 1,00,000 গুণ জায়গার মধ্যে ছড়িয়ে গেল। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যেটা বললাম, এবার ব্যাপারটা দেখ, আলফা পার্টিকেলটা হচ্ছে হিলিয়াম 2+, মানে পজিটিভ 2+। আলফা পার্টিকেলের পজিটিভ চার্জটা খুব ডেন্স। ওই রকম হাই পজিটিভ চার্জকে রিপেল করতে গেলে আমার একটা হাই পজিটিভ চার্জ সেন্টার চাই, যে ওকে রিপেল করতে পারবে। এখানে তো পজিটিভ চার্জটা গোটা অ্যাটমের মধ্যে ডিসপার্স করে গেছে। তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কি হবে, এখানে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কেউ ধরতেই পারবে না, আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে চলে যাবে। এইখানে যে পজিটিভ চার্জটা গোটা অ্যাটম জুড়ে ছড়িয়ে গেছে, ওর ক্ষমতাই নেই আলফা পার্টিকেল গুলোকে রিপেল করবে। বোঝাতে পারলাম? না বোঝাতে পারলে আবার রিপিট করবো কথাটা। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই পজিটিভ চার্জটার ক্ষমতাই নেই যে এত পরিমাণ আলফা পার্টিকেলের মতো হাই পজিটিভ চার্জকেও রিপেল করে। এর আদতে যে অবজারভেশনটা হওয়া উচিত, আমরা দেখতে পাবো যে আদতে অবজারভেশনটা হবে যে এর মধ্যে দিয়ে যাওয়ার সময় খুবই সামান্য একটু অ্যাঙ্গেলে এর একটু ডিফ্লেকশন হবে, খুব সামান্য অ্যাঙ্গেলে, যেই অ্যাঙ্গেলের ডিফ্লেকশনের কোনো মানে নেই, ঠিক আছে? মানে অলমোস্ট সব কটা আলফা পার্টিকেলই খুব সামান্য একটু অ্যাঙ্গেল ডিফ্লেকশন হবে, তবে পাসেস থ্রু দ্য অ্যাটম হয়ে যাবে, এইটুকু সঠিক। অ্যাটমের মধ্যে দিয়ে পাস হয়ে যাবে খুব সামান্য অ্যাঙ্গেল ডিফ্লেকশন। মানে যতই হোক একটু তো পজিটিভ চার্জ, পজিটিভ এসে করতে একটু তো তার একটা রিপালসিভ ফোর্স রয়েছে, মানে খুব, কিন্তু অত জোর নেই কারণ ডিসপার্স করে গেছে, হালকা একটু অ্যাঙ্গেল ডিফ্লেকশন হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে একটু যেটা বললাম, এটা জেইর একটা প্রশ্ন এসেছিল, আলফা পার্টিকেলের স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা আমরা যদি থমসনের মডেলের উপর করি তাহলে আমরা কি দেখতে পাবো। প্রথম অপশন ছিল মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসেস থ্রু দ্য অ্যাটম, লাস্ট অপশন ছিল মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসেস থ্রু দ্য অ্যাটম উইথ এ স্লাইট অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অ্যান্ড স্লাইট রিডিউসড স্পিড। এই ডি অপশনটা কারেক্ট হতো। পজিটিভ চার্জ তো অতটাও পজিটিভ নয়, তাই রিপেল করতে পারছে না, কিন্তু হালকা একটা অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হবে। আর তুই ভাব, তুই জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিস আর বায়ুর মধ্যে দিয়ে এমনিতে হেঁটে যাচ্ছিস, তাহলে জলের মধ্যে তোকে একটা রেজিস্ট্যান্স ফিল করতে হয়, তাই তো? তাহলে ওই পজিটিভ চার্জের মধ্যে দিয়ে পজিটিভ চার্জ যখন যাবে হালকা একটা রেজিস্ট্যান্স ফিল করবে, তার জন্য ওর যা স্পিড ছিল একটু স্পিড কমবে আর একটা হালকা অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হবে। ক্লিয়ার? এই দুটো মডেল সম্বন্ধে আমার মনে হয় না আর কারোর কোনো প্রশ্ন থাকা উচিত। ওভারঅল মডেলটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেল। একদম ঠিক আছে। আচ্ছা, এইখানে যে মেসেজ লিখেছি, আমি তো অন্য জায়গায় আছি, আমি তো দেখতে পাচ্ছি না, সে মাইকটা অন করে আমাকে জিজ্ঞেস করবি, না হয় মেসেজগুলো দেখতে দেরি হয়ে যায়। তো এখানে যেটা যে কবে কবে ক্লাস হবে, এখনো তো কিছু ক্লাস দেয়নি, ডেমো ক্লাসটা হোক, ক্লাস শিডিউলড হবে, তারপরে বলতে পারবো কবে কবে ক্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যাই ড্রব্যাক, যেখান থেকে আমরা আদতে বোরের থিওরিতে আসবো, ওইখান থেকে আমাদের আসল চ্যাপ্টার স্টার্ট হবে। স্যার, এখানে যারা ক্লাস করে সবাই কি এইচএস পাস আউট? তা তো আমি জানি না, সেটা তো আমার কাছে খোঁজ নেই, আমাকে তো ক্লাস দেয়, আমি ক্লাস করাই। স্যার, আমি তো এইচএস পাস আউট হয়ে গেছি, এবার কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, এরকম আছে দেখবি, ডাব্লিউবিজেই তে অলরেডি ক্লাস করে আশিকুল বলে একজন, ও কলেজে ভর্তি হয়েছে, আমি ওই একজনের জানি কারণ ক্লাসে কথা হয়েছিল, বাকি তো আমি জানি না। স্যার, আপনি কেমিস্ট্রি টিচার, মানে কলেজের প্রফেসর আছেন? না না, কলেজের প্রফেসর নই আমি, জাস্ট আগের মাসে আমার এমএসসি কমপ্লিট হয়েছে। তো ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার, ক্লাসগুলো খুব ভালো লাগছে স্যার করতে। আচ্ছা, বাকি ক্লাসগুলো কেমন? দারুণ দারুণ। ঠিক আছে, ভালো হলেই ভালো। তবে তো চিন্তা নেই, আমি অনেক বছরই নিট ডাব্লিউবিজেই এর জন্য পড়াচ্ছি, তো কিরকম কি প্রশ্ন আসে না আসে সবই আমার জানা আছে, যেরকম করে বলে দেবো পড়বি। এখন তো 45-এর জায়গায় 50টা করে দিয়েছে, ঠিকঠাক করে পড়লে 40+ অ্যান্সার আরামসে করবি। আর বাকি 5টা তোর হাতে আছে, তুই কতটা হার্ড ওয়ার্ক করবি। ঠিক আছে, যাই পরের টপিকে যাই। এবার মূল টপিকে আমরা ঢুকছি। মূল টপিক কি, এর যে ড্রব্যাক, এর ড্রব্যাকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে?
এই ড্রব্যাকটা এতটা ইম্পর্টেন্ট, যদি ইলেকট্রনগুলো যেমন অরবাইটালে, যে কোনো অরবাইটালে নিয়ে ও বলে দিল যে কোনো অরবাইটালে ইলেকট্রনগুলো একে সার্কেল করে ঘুরছে, ঠিক আছে, অরবাইটালের রেডিয়াস এনার্জি কিচ্ছু ডিফাইন করেনি, ঘুরছে, যেমন সোলার সিস্টেমের মতো ভেবেছিল। সোলার সিস্টেমে তো সূর্যকে সেন্টার করে আমাদের পৃথিবী ঘুরছে, কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের সাথে পৃথিবী বা শনি মানে স্যাটার্ন, জুপিটার, এদের তফাৎ হচ্ছে যে ওদের ওগুলো তো চার্জ পার্টিকেল নয়। আমাদের পৃথিবী, আমাদের আর্থ বা প্ল্যানেট গুলো তো চার্জড নয়, তো ইলেকট্রন গুলো চার্জড, ঠিক আছে। যদি এখন একটা পজিটিভ সেন্টারকে সার্কেল করে একটা ইলেকট্রন যদি সেই সার্কুলার পথে যদি ঘোরে, রাইট, ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব অনুযায়ী ও কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে করতে এই সেন্টারে এসে পড়ে যেত, ঠিক আছে। এটা বোরের থিওরির প্রথম ড্রব্যাক এবং একটা ইম্পর্টেন্ট ড্রব্যাক। এরকম যদি হতো, ও যদি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে করতে সেন্টারে এসে পড়ে যেত, মানে নিউক্লিয়াস এসে পড়ে যেত, তাহলে অ্যাটমটাই কি হয়ে যেত, কোল্যাপস করে যেত, তাই তো। অ্যাটমটা অ্যাটমটা কোল্যাপস করে যেত, কোল্যাপস মানে বুঝতে পারছি, ধ্বংস হয়ে যেত। ধ্বংস হয়ে যেত। তাহলে অ্যাটমের স্টেবিলিটিটাই ব্যাখ্যা করতে পারলো না। মানে স্যার পরমাণু স্থায়িত্বটাই ব্যাখ্যা করা গেল না। হ্যাঁ, ও অ্যাটমের স্টেবিলিটিটাই ব্যাখ্যা করতে পারা গেল না। এইখান থেকে একটা দারুণ সুন্দর জিনিস তোদেরকে আজকে দেখাবো। ওইটা বলতে গিয়ে আসলে দেরি হয়ে যায় বোর থিওরিতে ঢুকতে, কিন্তু ওটা আমাদের কেমিস্ট্রি জানার জন্য আমাদের প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস, দ্যাট ইজ স্পেকট্রা, ঠিক আছে। তো ওই নিয়ে আমাদের কাজ কারবার হবে বোর থিওরিতে। বোর থিওরিতে স্পেকট্রাটাই ব্যাখ্যা করবে, দ্যাট ইজ এই স্পেকট্রাম মানে কোনটা বোঝাতে চাইছেন? স্পেকট্রা মানে হচ্ছে বর্ণালী, বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী, যেগুলো পড়েছিলি না? হ্যাঁ স্যার পড়েছি, আমার যে কি কি ছিল স্যার মনে পড়ে। বল বল। একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, দ্যাট ইজ রেখা বর্ণালী, সরি ব্যান্ড, কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। এরপরে পড়বো ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রা, দ্যাট ইজ রেখা বর্ণালী। বৈশিষ্ট্যমূলক এরকম পড়েছিলাম। হ্যাঁ, আমি সব বলছি, চাপ নেই, গল্পের মতো শুনে নেও, সব মনে থাকবে। তাহলে অ্যাটমটা কোল্যাপস করে যেত। তাহলে এখানে আমি কি বললাম, এই টার্মটা ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতো, এই টার্মটা আমার খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস এনার্জি টার্মটা আমার ইম্পর্টেন্ট। এখান থেকেই যত ঝামেলাগুলো স্টার্ট হবে। তাহলে যদি কোনো পাথ ডিফাইন না থাকতো, একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রন চার্জ পার্টিকেল সার্কুলার মোশনে আছে, তাহলে দ্যাট ইজ অ্যাক্সেলারেটেড কন্ডিশন। এগুলো ফিজিক্সে সার্কুলার মোশন পড়লেই পাবে, আমার বলার কিছু না। তাহলে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী এরকম কন্ডিশন হলে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতো, এনার্জি এমিট করলে এই পার্টসে থাকতে পারতো না, ঘুরতে ঘুরতে এসে সেন্টারে পড়ে যেত, তাহলে অ্যাটমটা কোল্যাপস করে যেত, তাহলে অ্যাটমের স্টেবিলিটি বলতে পারতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাটম স্টেবল বলে এত কিছু আমাদের নেচারে দেখতে পাচ্ছি। আমরা যে বডিটা ফর্ম হয়ে রয়েছে অ্যাটম স্টেবল বলে, আশেপাশে যা দেখতে পাচ্ছি অ্যাটম স্টেবল বলে, এটা প্রথম। সেকেন্ড, এই যে অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারে না, সেকেন্ড যেটা হচ্ছে লাইন স্পেকট্রাম, লাইন স্পেকট্রালিটি। এই লাইন স্পেকট্রাটা কান্ট এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে। এবার স্পেকট্রাতে ঢুকবো, পয়েন্টটা বলে দিলাম, লাইন স্পেকট্রা কান্ট এক্সপ্লেন, কোনটা, রাদারফোর্ডের মডেল, ঠিক আছে। লাইন স্পেকট্রা ব্যাখ্যা করতে পারে না। আগে লাইন স্পেকট্রা বোঝার আগে আমরা বুঝবো স্পেকট্রা কি জিনিস। আমরা নেচারে স্পেকট্রা দেখেছি? আরেকবার প্রশ্নটা বলেন তো। বলছি আমরা কি নেচারে স্পেকট্রা দেখেছি, মানে নেচারে বর্ণালী দেখেছি কোথাও চোখের সামনে? না স্যার দেখিনি। দেখিসনি? রামধনু? হ্যাঁ স্যার রামধনু দেখেছি। রামধনু দেখেছি। তাহলে ওখানে হোয়াইট লাইট একটা বৃষ্টির পরে দেখা যায় কেন? তাহলে এয়ারে প্রচুর হিউমিডিটি থাকে, ওয়াটার পার্টিকেল, দ্যাট ইজ ওয়াটার বাবল, বাবল তো বলবো না, মানে ড্রপলেট থাকে, সেইখানে সূর্যের আলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বাংলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। দিয়ে দেখবে একটা cos থিটার ইকুয়েশন আছে, ওখান থেকে সবকিছু বার করা যায়, ফিজিক্সের আছে, অপটিক্সে পাবে। তো আমরা আজকে যেটা পড়বো অত কিছু জটিল না, আমরা পড়বো কন্টিনিউয়াস স্পেকট্রা কি। তাহলে হোয়াইট লাইটকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমরা কি হয়, হোয়াইট লাইটটা 7টা লাইটে ভেঙে যায়, মোনোক্রোম্যাটিক লাইটে। হ্যাঁ স্যার রামধনু 7টা রঙে ভেঙে হ্যাঁ, যায়। তাহলে এরকম আমরা এরকম দেখতে পাই না, সরি, আমরা এরকম দেখতে পাই না ব্যাপারটা। এই যে উপরের কন্টিনিউয়াস স্পেকট্রাম বলে লেখা আছে যেটা, নিরবিচ্ছিন্ন হ্যাঁ, বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী। এখানে আমার সবার কাছে প্রশ্ন একটা, যে আমি এই যে টোটাল কালার স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ভিজিবল রেঞ্জে, সেসব পরে আসছি, টোটাল ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটাই বুঝবো। এই যে স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, এখানে কোথাও কি কোনো গ্যাপ আছে, মানে কালো কালো দাগ আছে, মানে আলো আসেনি এরকম কোনো রিজিয়ন আছে? নেই তো, সমস্ত নাই রিজিয়নে স্যার আলো কোনো এসেছে, গ্যাপ না। সমস্ত রিজিয়নে লাইট এসছে, সেই জন্য আমরা এটাকে বলি কন্টিনিউয়াস স্পেকট্রাম। এর আরেকটা নামও আছে, দেখ, ব্যান্ডের মতো দেখতে, তাই একে আমরা ব্যান্ড স্পেকট্রাও বলতে পারি, ঠিক আছে। বুঝলাম কন্টিনিউয়াস স্পেকট্রা কি জিনিস?
হোয়াইট লাইট কোনো প্রিজমের মধ্যে দিয়ে গেলে স্প্লিট হওয়ার পর দেখবো আমরা যে ফটোগ্রাফি যেখানেই আমরা স্পেক্ট্রাটা নিচ্ছি আর কি, যে পর্দায়, সেখানে আমরা এরকম কন্টিনিউয়াস দেখতে পাবো, কোথাও কোনো ব্রেকেজ দেখতে পাবো না, কালো কালো যেখানে লাইট আসেনি এরকম কোনো রিজিয়ন দেখতে পাবো না। তো দ্যাট ইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম। হলো ডিসকন্টিনিউয়াস এখানে স্পেকট্রাম। প্রশ্ন কিরকম আছে কন্টিনিউয়াস স্পেকট্রাম থেকে? এটা তো কনসেপ্টের জন্য লাগবে, প্রশ্নটা আসবে হাইড্রোজেনের স্পেকট্রা থেকে। এই যে নিচে এমিশন লাইন স্পেকট্রা আছে দেখতে পাচ্ছিস, লিমেন বামার পাসিং ব্র্যাকেট ফুল নাম প্লিজ। হ্যাঁ, লিমেন শ্রেণী, তারপরে পেটেন্ট শ্রেণী, ঠিক, লিমেন বামার পাসেন্ট ব্র্যাকেট, ওখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো হ্যাঁ। আসবো, সবই আসবো, আগে আমার স্পেকট্রাটাই বুঝলাম না, তাহলে ওরকম ফর্মুলা মুখস্থ করে পড়াই হবে, তার বাইরে আমি কেমিস্ট্রিটা বুঝবো না, ব্যাপারটা এরকম দাঁড়াবে, তখন ভুলেও যাবো, ভালো লাগবে না, এরকম হবে, ঠিক আছে? এবার আমরা দেখছি যে এমিশনটা বাদ দিই, এখন এমিশন ওয়ার্ডে লক্ষ্য রাখতে হবে না, এখন দেখবো লাইন স্পেকট্রা, ঠিক আছে? লাইন স্পেকট্রা মানে কি দেখতে পাচ্ছি, জায়গায় রেখা বর্ণালী, জায়গায় জায়গায় আলো দেখতে পাচ্ছি, বাকিগুলোতে কোনো আলো নেই, তাই সেই জায়গাগুলো কালো হয়ে রয়েছে। কথাটা বুঝতে পারলি? তাহলে যেই যেই জায়গাতে আলো আসেনি মানে সেই ফ্রিকোয়েন্সি ফোটন আসেনি, সেটাই তো আমরা বুঝবো। আপাতত ডেফিনেশনের মতো করে বুঝছি, এরপরে তো ইলেকট্রোম্যাগনেটিক সিরিজে যাব, তার ল্যামডা, ওয়েভ লেন্থ, এই সমস্ত জিনিসটা বুঝবো। এখানে বলতে চাইছি যে এই জায়গায় জায়গায় মাত্র আলো পেয়েছি, বাকি জায়গাগুলোতে আলো পাইনি, তাই সেই জায়গাগুলো কালো, তাই সেটা আমার কি লাইন স্পেকট্রাম, ঠিক আছে? লাইন স্পেকট্রা আপাতত দেখতে কিরকম হয় সেটুকু বুঝলেই হবে, টোটাল ব্যাখ্যাটা আসবে হাইড্রোজেনের, যে বোর থিওরি থেকে হাইড্রোজেনের যে স্পেকট্রামটা আসবে সেটা টোটালটাই লাইন স্পেকট্রামটা ব্যাখ্যা নিয়েই আছে, ওইটাই বোর থিওরির মূল কাজ, যে ও লাইন স্পেকট্রাটা ব্যাখ্যা করতে পেরেছিল। এবার আমরা এখানে আসি, কি বললাম, কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতো, যদি রাদারফোর্ডের থিওরিটা ঠিক হতো, তাই তো? যদি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতো না, তাহলে আমরা কি স্পেকট্রা পেতাম? তাই আমরা তখন পেতাম কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু আমরা পাই কি অ্যাটমের ক্ষেত্রে? তাহলে কন্টিনিউয়াসলি যদি ইলেকট্রন এনার্জি এমিট করতো, তাহলে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পেতাম। তার মানে ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করছে না, সেই জন্য আমরা কন্টিনিউয়াস স্পেকট্রার বদলে ডিসকন্টিনিউয়াস অর লাইন স্পেকট্রা পাচ্ছি, রাইট? বোঝা গেল কি বললাম? বোঝা গেল? ঠিক, আশা করি সবার বোঝা গেল। যে বুঝতে পারেনি সে কিন্তু মাইকটা অন করে জিজ্ঞেস করবে। তাহলে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করলে কন্টিনিউয়াস স্পেকট্রা পেতাম, তার মানে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে না, তাই আমরা লাইন স্পেকট্রা পাই। আর কন্টিনিউয়াস এনার্জি এমিট করলে এমনি অ্যাটমটা কোল্যাপস করে যেত, তাহলে অ্যাটমের স্টেবিলিটিও পেতাম না। তাহলে এক আর 2 পয়েন্ট বেসিক্যালি একই রকম জিনিস, ঠিক আছে? তাহলে লাইন স্পেকট্রার ব্যাখ্যা দিয়েই আমাদের টোটাল জিনিসটা হবে। লাইনের আরেকটা, ওটা এমিশন ছিল, একটা অ্যাবজর্পশন স্পেকট্রাও হয়। তো স্পেকট্রার আরো ডিটেলে বোঝার আগে আমরা পড়বো ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ। ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ থেকে এক্ষুনি জিনিসটা টোটালটা বোঝানোর পর তোদের একটা প্রশ্ন করাবো, দিয়ে বলবো ওটা কোন পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে? বেশ, ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখবি কত ইজি প্রশ্ন, কিন্তু কতটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আর এখন কে জয়েন করতে আসছে? স্যার খুব সুন্দর লাগছে ক্লাস, আমি আজকে প্রথম জয়েন করলাম। আচ্ছা, আজকে আমার কেমিস্ট্রি ক্লাসটা প্রথম দিনই হচ্ছে। আবার বুঝবো আমরা হচ্ছে মঙ্গলবার 6টার সময়, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, বেশ, এবার আমরা একটু ভালো করে ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা পড়ি, এবং এখান থেকে আমরা আশা করি, আমি নিটের ডেমো ছিল, এটা ডাব্লিউবিজি এর ডেমো ছিল, এক্ষুনি যে প্রশ্নটা তোদের পড়ানোর পর করবো ওটা নিটের প্রশ্ন, এবং ওটা নিট এবছরের প্রশ্ন, ঠিক আছে? হয় ফিজিক্সের পার্টে পড়েছিল, না কেমিস্ট্রি পার্টে পড়েছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে এবছরের প্রশ্ন এইটুকু আমার মনে আছে, ঠিক আছে? আমরা টোটাল জিনিসে যাই। এটা তো এনসিইআরটি থেকে ছোট ছোট করে আমারই বানানো নোট, টোটাল এক্সপেরিমেন্ট আমরা দেখতে পেয়েছি। এইবার দেখ, আমরা জানি লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইলেকট্রিক পার্ট থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তার পারপেন্ডিকুলারে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি জিনিস স্যার, আরো ডিটেলে জানতে চাই ফিজিক্স, রেফার ফিজিক্সের স্যার, সে ওয়েভের চ্যাপ্টার থেকে ডিটেলে এর ইকুয়েশন সব বলে দেবে, ঠিক আছে? তো আমরা আপাতত এইটুকু জানলেই হয়ে যাবে, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং তার কারণ তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, যেটা একে অপরের পারপেন্ডিকুলার, ঠিক আছে? এবার আমাদের টোটাল ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা পড়তে হবে। তো ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা পড়ার আগে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা পড়ার আগে আমাদের জানতে হবে ফ্রিকোয়েন্সি কি, ওয়েভ লেন্থ কি, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ সম্বন্ধে আমাদের কিছু ধারণা আছে, এই কনসেপ্টটা এখনই মনে রাখতে হবে, এটা ফিজিক্সেও কাজে লাগবে, কেমিস্ট্রিতে বরাবর এখন কাজে লেগে যাবে, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা। আগে বলেন তো স্যার, কি বলেন, কি সময় ধারণা আছে? ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ কম্পাঙ্ক। স্যার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, আর একটা যেটা বললেন যে ইন্টেনসিটি, ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য।
ধারণা আছে কিছু? কম্পাঙ্ককে স্যার এন দিয়ে ডিনোট করা হচ্ছে, মানে একক সময়ে কতটা কতটা? আহ, একক বলছি সময়ে তো ঠিকই বললি, যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করে, কমপ্লিট সাইকেল। হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে, কমপ্লিট এন সাইকেল ইকুয়াল টু এন ইকুয়াল টু 1/t। আসবে। ওটা ফিজিক্স, ওইগুলো সব ওয়েবের যে ফিজিক্সের বই পড়বি সব ওইখানে আছে। ওইখানে আমাদের এখানে অত কিছু লাগবে না কেমিস্ট্রিতে, আমাদের এখানে জাস্ট একটু বুঝতে হবে জিনিসটা কি। আমি তোদের বোঝানো সব থেকে ইজি, আমি যদি বলি এটা ধর একটা পেন্ডুলাম মাঝের পজিশনে আছে, ঠিক আছে? এই পেন্ডুলামটা, এটা জিরো পজিশন বললাম, এই পেন্ডুলামটা এইখান থেকে এই পজিশনে গেল, আবার এই পজিশন থেকে এই পজিশনে এলো, এটাকে +1 বললাম, জিরো পজিশনে ব্যাক করলো, আবার জিরো থেকে অপোজিটে ততটাই গেল, এটাকে অপোজিট দিক বলে -1 বললাম, ওখান থেকে আবার জিরোতে ব্যাক করলো। এই টোটালটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। তাহলে আমরা একটা কমপ্লিট সাইকেল বুঝলাম একটা পেন্ডুলামের। কমপ্লিট সাইকেল বুঝলাম, জিরো পজিশন থেকে গেল এইদিকে ডান দিকে বা বাঁ দিকে টোটালটা গেল, মিডিলে এসে আবার অপোজিট দিকে অতটা হাইট গিয়ে আবার মাঝ পজিশনে ব্যাক করলো, এটা একটা কমপ্লিট সাইকেল। এই কমপ্লিট সাইকেলটা এই পেন্ডুলামটা সেকেন্ডে যতবার করতে পারে, সেকেন্ডে যতবার করতে পারে, মানে ইউনিট টাইমে যতবার সে কমপ্লিট সাইকেল কমপ্লিট করে, মানে যেটাই বলি আর কি, পূর্ণ দোলন সব কমপ্লিট করে, সেটাকে আমরা বলবো তার কম্পাঙ্ক। তাহলে এই কমপ্লিট সাইকেলটা যদি এই পেন্ডুলামটা সেকেন্ডে 1 সেকেন্ডে দুবার করতে পারতো, তাহলে এর কম্পাঙ্ক কত হতো? 2 হতো। 1/2। না, শুধু 2 হতো, 2 হতো, 1 সেকেন্ডে যতবার করতে পারে, তাহলে 2 এক সেকেন্ডে 1 সেকেন্ডে দুবার পাচ্ছে, তাহলে 2 পার সেকেন্ড। এই সেকেন্ড ইনভার্সকেই আমরা বলি হার্জ, ঠিক আছে? হার্জ মানে হচ্ছে সেকেন্ড কম্পাঙ্কের ইনভার্স, একক হচ্ছে হার্জ। সেকেন্ড ইনভার্স, তাহলে 1 পার সেকেন্ড, বিশাল হিসাব মতো না, পার সেকেন্ড, পার সেকেন্ডে দুবার, দুটো সাইকেল, ঠিক আছে? তার জন্য আমরা এটাকে সিপিএস বলতে পারি, সাইকেল পার সেকেন্ড। মিটার মিনিটেও ক্যালকুলেট করা যায়, আমরা যে ইঞ্জিনের ক্ষেত্রে আমরা আরপিএম শুনি না, স্যার আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট, রোটেশন পার হ্যাঁ, রাউন্ড মিনিটে, পার মিনিট। সরি মিনিটে, আমাদের কেমিস্ট্রিতে সেকেন্ড নিয়ে কাজ, তাই আমরা সবসময় হার্জ ইউজ করবো। দ্যাট ইজ আমরা প্রতি সেকেন্ডে সে যতগুলো কমপ্লিট সাইকেল কমপ্লিট করছে, মানে যতগুলো পূর্ণ দোলন যাচ্ছে, সেটাকে আমরা বলবো হার্জ, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। এবার আমরা জানি ওয়েভের ইকুয়েশন যেটা আছে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে আমরা সলভ করলে একটা সাইনের ইকুয়েশন পাই। ওই ওই 2a sin ওমেগা টি প্লাস কে এক্স, এরকম কিছু ইকুয়েশন আছে দেখবি। তাহলে মোদ্দা কথা সাইনের ইকুয়েশন। সাইনের গ্রাফ কিরকম হয়? এরকম হয় না, তাই তো? তো সাইনের হাইয়েস্ট ভ্যালু কত? হ্যাঁ, সাইনের হাইট ভ্যালু 1 আর নিম্ন ভ্যালু 0। না, নিম্ন ভ্যালু -1। -1। হ্যাঁ, তাহলে আমি এই পেন্ডুলামের দোলনটার সাথে এই গ্রাফটা ম্যাচ করার চেষ্টা করি। জিরো পজিশনে ছিল, জিরো পজিশনে ছিল, ধীরে ধীরে +1-এর দিকে গেল, ধীরে ধীরে +1 হলো, +1-এ পৌঁছানোর পর আবার জিরোতে ব্যাক করলো, +1-এ পৌঁছানোর পর আবার জিরোতে ব্যাক করলো, জিরো থেকে -1-এ গেল, মানে অপোজিট দিকে গেল, অপোজিট দিকে গেল, সেখান থেকে আবার জিরোতে ব্যাক করলো, জিরোতে ব্যাক করলো। তাহলে এটা একটা কমপ্লিট সাইকেল, এই জিরো পজিশন থেকে এই জিরো পজিশন একটা কমপ্লিট সাইকেল। গ্রাফে যদি আমি প্লট করতে চাই এর এই মোশনটাকে, এরকম হলো। তাহলে এবার আমরা বুঝবো ওয়েভ লেন্থের ডেফিনেশন একটা কমপ্লিট সাইকেলে, ঠিক আছে? যতটা ডিস্টেন্স অতিক্রম করে। যতটা ডিস্টেন্স হয়, রাইট, এক সেকেন্ড, যতটা একটা কমপ্লিট সাইকেলে ডিস্টেন্স, স্যার একটা কমপ্লিট সাইকেলে যখন যে ডিস্টেন্স কভার্ড, তাই তো? হ্যাঁ, ঠিক, এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাই পেয়ে যাবি সব। তাহলে এই, সরি একটু বেঁকা হয়ে গেল, মানে এই জিরো পজিশন থেকে এইটা আমার কি তাহলে? ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট ইজ ল্যামডা। আচ্ছা, ল্যামডা বুঝলাম। এবার আমি ঘটনাটা একটু অন্যরকম করে দিই, যেন ল্যামডার কনসেপ্টে কোথাও কোনো গলতি না থাকে, সেইটার জন্য আমি একটু কন্ডিশনটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই কন্ডিশনটা চেঞ্জ করে দিই, কিরকম করি? ধর পেন্ডুলামটাকে জিরো পজিশন থেকে স্টার্ট করালাম না, পেন্ডুলামটাকে +1 পজিশন থেকে স্টার্ট করালাম। তাহলে +1 পজিশন থেকে স্টার্ট করালাম। আমাকে বল এর কমপ্লিট সাইকেল হতে গেলে কোথা থেকে কত দূর যেতে হবে, তোরাই বল। স্যার +1 থেকে 0 পর্যন্ত যেতে হবে প্রথম। প্রথম, বেশ, তারপর আবার তারপরে -1। -1-এ যেতে হবে, বেশ, তারপর তারপরে আবার 0 তে যেতে হবে। 0-তে আসতে হবে, তারপর
আবার ওয়ানে আবার ওয়ানে যেতে হবে, এটা একটা কমপ্লিট সাইকেল। ঠিক, এটা আমি গ্রাফে প্লট করি। তাহলে প্রথমে কোথা থেকে শুরু করেছিল? আচ্ছা, আমি সাইনের গ্রাফটা টেনে নিই। সাইনের গ্রাফটা টেনে নিলাম, সাইনের ইকুয়েশন তো। তাহলে ও শুরু কোথা থেকে করেছিল? পজিটিভ ওয়ান থেকে। আমি কালারটা চেঞ্জ করি। তাহলে এখান থেকে শুরু করলো, ঠিক আছে? কোথায় গেল? প্রথমে জিরো, জিরো থেকে কোথায় গেল? নেগেটিভ ওয়ান, নেগেটিভ ওয়ান থেকে জিরো হয়ে পজিটিভ ওয়ানে ব্যাক করলো, তাই তো? ক্লিয়ার? গ্রাফে কোথায় কোথায় প্লট হচ্ছে সেটা ক্লিয়ার? তাহলে আমরা কি এখান থেকে এই ডিস্টেন্সটাকেও ল্যামডা বলতে পারি না? পারি। পারি। আবার আমি যদি নেগেটিভ থেকে স্টার্ট করতাম, এইখান থেকে এই ডিস্টেন্সটাকেও আমরা ল্যামডা বলতে পারি। মানে মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস ওয়ানে ব্যাক করলো। ক্লিয়ার? দিস ইজ ল্যামডা, দিস ইজ ওয়েভ লেন্থ। সে একটা কমপ্লিট সাইকেলে যে ডিস্টেন্স যায়, কমপ্লিট সাইকেল মানেও বুঝলাম, এই পেন্ডুলাম দিয়ে বোঝানোটা সব থেকে ইজি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ল্যামডা বুঝে গেছি। এবার একটা কথা বলি, যদি কারোর ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সিকে এখন থেকে আমরা নিউ লিখতে শিখবো, এরকম দেখানো ভি এর মতো। আচ্ছা, নিউ যদি মানে বললাম, ভি এর মধ্যে পড়ে। হ্যাঁ, গ্রিক লেটার। তাহলে নিউ সমান যদি আমি বলি 10 হার্জ, আর তার ওয়েভ লেন্থ তাহলে তার বলছি তার ওয়েভ লেন্থ যদি ল্যামডা হয়, তাহলে সে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স যায়, এটা যদি তোর কাছে জানতে চাই, তাহলে এখান থেকে বুঝবো ল্যামডা মানে 10 হার্জ। 10 হার্জ মানে 1 সেকেন্ডে 10টা কমপ্লিট সাইকেল, কমপ্লিট সাইকেল 10টা কমপ্লিট সাইকেল, আর একটা সাইকেলে ও ল্যামডা যায়, তাই তো? তাহলে আমার ওখানে ল্যামডা জিজ্ঞেস চিহ্ন দেওয়াটা উচিত হয়নি। একটা সাইকেলে তো ল্যামডা যায়, তাই তো? একটা কমপ্লিট সাইকেলে যে ডিস্টেন্স যায় সেটাই তো ল্যামডা। তাহলে ও 1 সেকেন্ডে কত ডিস্টেন্স গেল? 10 ল্যামডা। 10 ল্যামডা। ক্লিয়ার? যদি ল্যামডা ওয়েভলেন্থ হয়, তাহলে 1 সেকেন্ডে ও গেল 10 ল্যামডা ডিস্টেন্স। তাহলে আমি 10 ল্যামডাটা আমি যদি মিটারে মাপতে চাই, মিটার সেন্টিমিটারও হতে পারে, মিটারও হতে পারে, অ্যামস্ট্রংও হতে পারে, পিকোমিটারসও হতে পারে, অনেক কিছু হতে পারে, মানে ডিস্টেন্সের ইউনিট। তাহলে ইউনিট বুঝে গেলাম, ল্যামডার ইউনিট বুঝে গেল। ল্যামডার ইউনিট ইজ ডিস্টেন্সের ইউনিট। ফ্রিকোয়েন্সির ইউনিট তো শিখে গেছি, হার্জ মানে পার সেকেন্ড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। এবার একটা ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে, এখানেই লিখে দিই, আলাদা করে লেখা দরকার নেই। আমরা শিখবো নিউ ল্যামডা ইকুয়াল টু সি। হ্যাঁ স্যার, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। সি বাই নিউ। তাহলে নিউ ল্যামডা ইকুয়াল টু সি মানে বেগ। আমি এখানে ফোটন পার্টিকেল নিয়ে আলোচনা করবো তো এরপরে, ঠিক আছে? যাই আলোচনা করবো ফোটন নিয়ে আলোচনা করবো। তাহলে ফোটন হচ্ছে লাইট, লাইটের স্পিডকে আমরা সি দিয়ে লিখি। বেসিক্যালি এটা ভি। তার মানে তুই নিউ ল্যামডা ইকুয়াল টু ভি ও লিখতে পারতিস, দ্যাট ইজ ভেলোসিটি। লাইটের ভেলোসিটিকে সি দিয়ে লিখি আমরা। লাইটের ভেলোসিটিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তাই সি একটা স্পেশাল লেটার, মানে স্পেশাল মানে আলাদা লেটার দিয়ে লিখি। ক্লিয়ার? তাহলে নিউ ল্যামডা ইকুয়াল টু সি মানে স্পিড। নিউ আর ল্যামডা গুণ করলে ভেলোসিটি আসে, কারণ নিউর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, আর এর হচ্ছে সেন্টিমিটার। তাহলে হিসাব মতো তো সেন্টিমিটার পার সেকেন্ড, এটা তো ভেলোসিটি, বেগ। বেগ। তাহলে নিউ ল্যামডা গুণ করলে সি হয়, মানে দ্যাট ইজ ভেলোসিটি হয়। এই ফর্মুলাটা এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে, কত জায়গায় ইউজ হবে তার ঠিক নেই। ঠিক আছে? আপাতত এটা যদি ক্লিয়ার হয়ে যায়, আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে নিউ বার। নিউ বার মানে হচ্ছে 1 বাই ল্যামডা, মাথায় কিন্তু বার আছে, আর এটা 1 বাই ল্যামডা, গ্রিক লেটার। ল্যামডা মানে ওয়েভলেন্থ, ঠিক আছে? নিউ বার মানে হচ্ছে 1 বাই ল্যামডা। এই দুটো জিনিস বুঝে গেলাম। এইটাকে আমরা বলি ওয়েভ লেন্থ না নাম্বার। নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, আর শুধু নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তিনটা জিনিস আছে। তিনটে জিনিস আছে। নিউ বারটা এরপরে দরকার পড়বে, ছোট ক্লাসে দরকার পড়তো না, এবার দরকার পড়বে। তার মানে ল্যামডার কনসেপ্ট, ফ্রিকোয়েন্সির কনসেপ্ট ক্লিয়ার, আর নিউ বার মানে হচ্ছে 1 বাই ল্যামডা, এটা একটা প্যারামিটার। স্যার হ্যাঁ, কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার। ও ঠিক আছে। ঠিক আছে, এইবারে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ স্পেকট্রাটার দিকে এগোবো। টোটাল আমাদের স্পেকট্রা আছে। এবার আমরা আচ্ছা, এখনই একটা জিনিস জিজ্ঞেস করি, তাহলে বুঝলাম ল্যামডার ইউনিট হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, তাই তো? ঠিক? হ্যাঁ। আসি এবার একটা জিনিস, কোথায় কোথায় এখানে
এইবার আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা পড়তে হবে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা আছে, এবার ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা পড়তে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস একটু দেখে নিতে হবে, যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। বইয়ে দেখবি আগে ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা দেয়, তারপর প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দেয়। প্ল্যাঙ্ক হ্যাঁ কি স্যার, বললো? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ধ্রুবক। হ্যাঁ, তো প্ল্যাঙ্ক কি বললো? প্ল্যাঙ্ক বললো যে দেখো, আমরা যে লাইট পার্টিকেল নেচারটা আসলো, ঠিক আছে, প্রথম লাইটের যে পার্টিকেল নেচার আছে সেইটা এলো। ওয়েভ থিওরি দিয়ে ফোটন অনেক কণা। ফোটন করা, ওয়েভ থিওরি দিয়ে অনেক কিছু জিনিস ব্যাখ্যা করা যায় না। ওয়েভ থিওরি দিয়ে আমরা বলছি তোকে, এই যে উপরে চারটে লেখা আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি অফ সলিড এট এ ফাংশন অফ টেম্পারেচার, আর লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন। এইগুলো আমরা কিন্তু এরকম ক্লাসিক্যাল ফিজিক্স, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। এটা এখন স্কিপ করে গেলাম, তার কারণ এই কটাকে নিয়ে একটু অন্য অন্য জিনিস বলতে হবে। এই কটার সাথে এই প্লাঙ্কের থিওরির আলাদা তেমন কিছু নাই। আসলে এই ব্ল্যাক বডি রেডিয়েশনটাই আসল জিনিসপত্র হয়েছিল, মানে ওটাকে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বলা হতো। ওই ব্ল্যাক বডি রেডিয়েশনটা ঝামেলাটাই দূর করার জন্য প্ল্যাঙ্ক এই কোয়ান্টাম থিওরি বা স্যার, কৃষ্ণ বস্তুর ওই যেটা ছিল, কি বল, মানে কৃষ্ণ বস্তুর হ্যাঁ কৃষ্ণ বস্তু রেডিয়ে রেডিয়েশন, রেডিয়েশন কি বিকিরণ হবে হয়তো বাংলা। হ্যাঁ, কৃষ্ণ বস্তুর বিকিরণ। হ্যাঁ, মানে আজকে আমি যদি এখন হিস্ট্রি বলতে বসে যাই, মূল জিনিসটা বলা হবে না, ওটা নেক্সট ক্লাসে বলবো। আজকে আমি জাস্ট তোদেরকে এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাটা শিখিয়ে দিতে চাইছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই জন্য প্লাঙ্কের থিওরিটা আগে বলে নিচ্ছি। প্লাঙ্কের থিওরিটা আসলে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে এসেছে। ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে এইভাবে অ্যাজ প্রশ্ন আসে না, তবে ব্ল্যাক বডি রেডিয়েশন জিনিসটা কি, কেন ওটাকে আমরা আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বলছি, কেন আমরা যে কোনো বস্তুকে হিট আপ করে দিলে আমাদের যাই হোক আমি বলছি না, ব্ল্যাক বডি রেডিয়েশনটা যখন আগের পরের দিন বলবো তখন বলবো। আপাতত আমরা প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি বলি। ব্ল্যাক বডি রেডিয়েশনটার জন্য প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি প্লাঙ্ক দিয়েছিল আগে থিওরিটা। তো যেটা ফ্যাক্ট হচ্ছে, আমরা লাইট যে টিউব লাইট থেকে, যেখান থেকে লাইট আসছে, আমাদের কি মনে হচ্ছে কন্টিনিউয়াসলি ওয়েভের মতো লাইট আসছে। প্ল্যাঙ্ক কি বললো, না আমার ওটা কন্টিনিউয়াস মনে হলো, ওগুলো ছোট ছোট এনার্জি প্যাকেট নিয়ে আসে। সেই ছোট ছোট এনার্জি প্যাকেটকে প্ল্যাঙ্ক কি নাম দিল? কোয়ান্টাম। He gave the name quantum to the smallest quantity of energy that can be emitted or absorbed in the form of electromagnetic radiation. ঠিক আছে, তার মানে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ক্লিয়ার? এবার ওই লাইট থেকে যে এনার্জিটা আসছে, তোর মনে হচ্ছে ওখানে কি কোনো পার্টিকেল দেখতে পাচ্ছিস? তো চোখের সামনে দেখতে পাচ্ছিস না, তো পার্টিকেল তো দেখতে পাচ্ছিস না, তাহলে তোর মনে হচ্ছে একটা ওয়েভ কন্টিনিউয়াস এনার্জি আসছে, কিন্তু ওটা কন্টিনিউয়াস নয়। প্লাঙ্ক বললো যে ওটা ছোট ছোট এনার্জি প্যাকেট। হোয়াট ইজ ছোট ছোট এনার্জি প্যাকেট? আমি বললাম যে বাড়িতে যে জল আছে সেটা 20 লিটারের ব্যারেলে আছে, সেই 20 লিটারের ব্যারেলকে তুই 20টা 1 লিটারের জলের বোতলের মধ্যে ভরে দিলি, ঠিক আছে, তাহলে 20টা জলের বোতল, 20টা 1 লিটারের জলের বোতল, তাহলে জলটাকে তুই কি করে দিলি? কোয়ান্টাইজড করে দিলি 20টা ছোট ছোট 1 লিটারের জলের বোতলে। তাহলে 20 লিটারের ব্যারেলটা যদি কন্টিনিউয়াস হয়, এখন আর জলটা কন্টিনিউয়াস রইলো না, ছোট ছোট এনার্জি প্যাকেটে ভাগ হয়ে গেল 20টা। বুঝতে পারলাম? পারলাম। তাহলে এটা প্ল্যাঙ্ক বললো, তাহলে এনার্জিটা কন্টিনিউয়াস নয়, ওগুলো ছোট ছোট এনার্জি প্যাকেট নিয়ে আসে, সেগুলোকে আমরা কোয়ান্টাম বলবো, এবং তার ভ্যালুটা হবে ইকুয়াল টু এইচ নিউ। তাহলে প্রতিটা ফোটন পার্টিকেলের এনার্জি পেয়ে যাব প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে তার ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করলে। আমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু ইউনিট 6.6 জুল 10 সেকেন্ড। টু দি পাওয়ার মাইনাস 34, শুধু 34 নয়, মাইনাস 34 ইউনিট জুল সেকেন্ড। মুখস্থ করে ফেলা হলো ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। 34 জুল সেকেন্ড। জুল সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্ল্যাঙ্কের থিওরি বুঝে গেলাম। আর লাস্টে বললো ওটা এইচ নিউ এর পূর্ণ গুণিতক হবে, ফ্র্যাকশনে হতে পারে না। এটা প্ল্যাঙ্কের থিওরি, যেখান থেকে প্রতিটা ফোটন পার্টিকেলের এনার্জি পেলাম। তাহলে লাইট হচ্ছে ছোট ছোট পার্টিকেলের স্রোত। প্ল্যাঙ্ক থিওরি থেকে প্রশ্ন আছে স্যার? প্ল্যাঙ্ক থিওরি থেকে কি আছে? বলি প্ল্যাঙ্ক থিওরি থেকে নিতে বা প্ল্যাঙ্ক থিওরি থেকে প্রশ্ন আসে বলতে, প্ল্যাঙ্ক থিওরি যে ই ইকুয়াল টু এইচ নিউটা ইউজ করছিস বিভিন্ন জায়গাতে, ওটাই তো প্ল্যাঙ্ক থিওরি ঘুরি ইনডাইরেক্টলি প্রশ্ন, ঠিক আছে। এখনো প্রশ্ন করার জায়গাগুলোতে আমি ঢুকতে পারছি না। হাইড্রোজেনের স্পেকট্রাটাই ঢুকি, লিম্যান বার্মার সিরিজে ঢুকি, তখন বোঝা যাবে কি প্রশ্ন আছে। লিম্যান বার্মার এবার এই জায়গাগুলোতে তো আমি প্রথমেই ঢুকে পড়তে পারি না, আমাকে হিস্ট্রিটা বুঝতে হবে, কোন কোন থিওরির ফেইলিয়ারের জন্য আমরা কোথায় কোথায় চেঞ্জ করলাম এবং কিভাবে এলাম, সেই জিনিসগুলো বুঝতে হবে। তুই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বুঝিস না, প্লাঙ্কের থিওরি বুঝিস না, হঠাৎ করে বোর্ডে ঢুকে গেলে হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা বুঝলাম ইকুয়াল টু এইচ নিউ, প্রতিটা, তাহলে লাইট কন্টিনিউয়াস নয়, লাইট ছোট ছোট পার্টিকেলের স্রোত,
সেই ছোট ছোট পার্টিকেলকে আমরা বলছি, ছোট ছোট পার্টিকেলের নাম যেটা কোয়ান্টাম, লাইটের সেটার নাম হচ্ছে ফোটন পার্টিকেল। সেই প্রতিটা ফোটন পার্টিকেল এনার্জি E ইকুয়াল টু এইচ নিউ দিয়ে ডিফাইন করা হলো। এবার আমরা এখানে চলে আসি, সরি এবার আমরা এখানেই হবে। এবার আমরা কি বুঝে যাব না, ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা খুব ভালো করে বুঝতে পারবো। ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা দেখ, আমরা ল্যামডার কথা বলেছিলাম, আমরা 400 থেকে 750 এই ল্যামডা ন্যানোমিটার এই ওয়েভলেন্থের মধ্যে আমরা চোখে দেখতে পাই। তাহলে ভিজিবল রে, হ্যাঁ, তাহলে ভিজিবল রিজিয়নটা আমাদের 400 থেকে কি হচ্ছে, আমাদের ভিজিবল যেটা, তাই তো আমাদের ভিজিবল যেটা সেটা মোটামুটি 400 ন্যানোমিটার। 400 থেকে 750 ন্যানোমিটার এই রেঞ্জ আছে। তাহলে এর কমে আর বেশিতেও তো আছে, কারণ এনার্জি মানে কি, প্রতিটা ফোটনের এনার্জি কি E ইকুয়াল টু এইচ নিউ। তো তাহলে আগে ফর্মুলা পড়েছিলাম নিউ ল্যামডা ইকুয়াল টু সি, ওখান থেকে নিউ কে রিপ্লেস করতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে এই ল্যামডাটা যখন 400 থেকে 750 রেঞ্জে থাকে ন্যানোমিটার, তখন আমাদের কোন স্পেকট্রাটা হয়, কোন রেঞ্জটা হয়, ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কে আসে, ভিজিবলটা আসে। এটা ভিজিবল বলি কেন, কারণ এই ওয়েভলেন্থের মধ্যে যদি ফোটন পার্টিকেল আসে, কি করে বুঝলাম, এই যে ইকুয়াল টু এইচ নিউ প্লাঙ্কের থিওরি, তাহলে এই ওয়েভলেন্থের মধ্যে যদি ফোটন আসে তাহলে আমরা সেটা চোখে দেখতে পাই। এর থেকে যদি কম ওয়েভলেন্থের ফোটন আসে আমরা চোখে দেখতে পাবো না, এর থেকে বেশি ওয়েভলেন্থের হলেও আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এইভাবেই তো এই জায়গাটা হচ্ছে ভিজিবল লাইটের সোর্স। এর পরেও তো একটা টোটাল সিরিজ আছে এর থেকে বেশি বা কমের, সেটাই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ। ইলেকট্রোম্যাগনেটিক সিরিজে প্রথমে কে আছে, গামা, এটা মুখস্থ করতে হবে। গামা, গামার পর এক্স রে, আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, আল্ট্রাভায়োলেটের পর এই জায়গাটা হচ্ছে আমাদের বোর্ডে লেখা দেন তো, আমি এটা বুঝতে পারছি না, আপনি বোর্ডে লেখা দেন তো একটু। বুঝতে পারছিস দাদা? বোর্ডে লেখা দেন একটু দেখতে পাবো। আচ্ছা দাদা, জয়েন করছো তো জয়েন করি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনে যেগুলো লেখা আছে মুছে দিই। হ্যাঁ, তাহলে আমার সিরিজটা হচ্ছে প্রথমে বেসিক্যালি টোটাল আমি একদম শুরু থেকে লিখি, ওই বইয়ে এনসিইআরটি তে টোটালটা লেখা নেই। প্রথমে আসে কসমিক, ঠিক আছে, তারপরে আসে গামা রে, তারপরে হচ্ছে গামা। ঠিক আছে, গামার পর কি দেখলাম, এক্স রে, তারপর হচ্ছে ইউভি, দ্যাট ইজ আল্ট্রাভায়োলেট, তারপরে আমাদের ভিজিবল, তারপর আছে ইনফ্রারেড, তারপর আছে ফার ইনফ্রারেড, তারপরে ফার ইনফ্রারেড। ফার ইনফ্রারেডের পর কি আছে, আমরা যেটা দিয়ে খাবার দাবার গরম করি, মাইক্রোওয়েভ। আমাদের যেটা মাইক্রোওয়েভ, ওটা আমাদের মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, এরপরে যেটা আছে এফএম এএম একসাথে, শেষে আছে এফএম এরটা কি, রেডিও ওয়েভ। তো এফএম অথবা এএম, মানে এফএম অথবা এএম মানে ওই যে ফিজিক্সে তোদের ওই যে কমিউনিকেশন যে চ্যাপ্টার আছে সেখানে দেখবি রেডিও ওয়েভ আছে, ও যোগাযোগ ব্যবস্থা, দ্যাট ইজ রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের পর আছে ফার, আর লিখে দিয়েছি ফার রেডিও ওয়েভ। আমরা এখানটা ধরাতে পারলাম না, এটা কিন্তু এর পাশে, নিচে নয়। ঠিক আছে, ঠিক আছে, ফার রেডিও ওয়েভ। এবার আমাদের একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, কসমিক টু রেডিওতে কসমিকের ল্যামডা সব থেকে কম, রেডিও ল্যামডা সব থেকে বেশি। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেললাম, এটা জেনে নিলাম। তাহলে এই সিরিজটা আমাকে পরপর মনে রাখলাম, এবং এটা মনে রাখলাম কসমিকের ল্যামডা সব থেকে কম মানে বাঁ দিক থেকে ডান দিকে ল্যামডা বাড়ছে। ঠিক আছে, হ্যাঁ। এবার একটা জিনিস থাকে, নিউ ল্যামডা ইকুয়াল টু সি, তাহলে আমরা লিখতে পারি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, মানে নিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। ঠিক, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যদি ল্যামডা বাড়ে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে নিউ কি হবে, কমবে। কমবে, কমবে, ডিক্রিজেস। আরেকটা জিনিস দেখ, E ইকুয়াল টু এইচ নিউ, তাহলে E ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ, তাহলে এই বরাবর এনার্জি কি হবে, কমবে, বাড়বে না কমবে, কমবে কমবে। তাই তার মানে আমরা কি বুঝলাম, কার এনার্জি সব থেকে বেশি, তারপরে গামা, গামাটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ওয়েভ, এবং যারা রেডিও অ্যাক্টিভিটি করেছিস তারা জানিস যে গামার এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, মানে হালকা ভেদ করে চলে যেতে পারে, হালকা ভেদ করে চলে যেতে পারে। হ্যাঁ, এবার বলি তাহলে ভেদ করে চলে যেতে পারছে মানে কি, ওর এনার্জি বেশি, ক্ষমতা বেশি, তার মানে তো বুঝতে পারছি ওর এনার্জি বেশি মানে ওর ফ্রিকোয়েন্সি বেশি, মানেই ওর ল্যামডা কম। তাহলে কসমিক রেটা তো গামা রের থেকেও বেশি। হ্যাঁ, বেশি 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 একদম। রেডিও অ্যাক্টিভিটিতে তো আর কসমিক রে বেরিয়ে আসে না, আমি তাই রেডিও অ্যাক্টিভিটি কথা বলবো।
আচ্ছা। রেডিও অ্যাক্টিভিটিতে গামাটা কি আসবে? গ্রামারে আছে, তাহলে রেডিও অ্যাক্টিভিটি তো গ্রামারে সব থেকে শক্তিশালী। আমি এটাই বলছি যে যত বেশি শক্তিশালী তার ভেদন ক্ষমতা তত বেশি, তার মানে তার ফ্রিকোয়েন্সি বেশি, ল্যাম্বডা ছোট, ওয়েভ লেন্থটা কম। ক্লিয়ার? এই জায়গাটা খুব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। এবার আমরা কি করব, যে কোনো একটা জিনিস দিয়ে এই সিরিজটা মনে রাখবো। তাহলে মনে রাখবো বাঁ দিক থেকে ডান দিকে ল্যাম্বডাটা বাড়ে, তাহলে ফ্রিকোয়েন্সি দিয়ে দিক আর এনার্জি যাই হোক তুই বলে দিতে পারবি কোন দিকে কার বেশি কোন দিকে কার কম। একটা মনে রাখলেই বাকিগুলো বলে দেওয়া যাবে, কারণ ল্যাম্বডা আর ফ্রিকোয়েন্সির সম্পর্ক উল্টো, আর এনার্জির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক ডাইরেক্ট, মানে ল্যাম্বডার সাথে ইনভার্স, তাই তো? তাহলে যদি আমরা শুধুমাত্র ল্যাম্বডাটা বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে এইটুকু মনে রাখতে পারি, তাহলে এই দুটো অটোমেটিক বলতে পারবো। ঠিক আছে? এইবার আমি ধর ভ্যালু মনে রাখতে হবে না, তাও ভ্যালু যদি বলে তুই যদি একটু দেখতে চাস, আমরা দেখতে পাবো কিরকম না, তা কিরকম দেখ, এইদিকে কি হয়েছে, ওয়েভ লেন্থটা শর্ট, এইদিকে ওয়েভ লেন্থ বেড়ে গেছে। ফার রেডিও ওয়েভ দেখতে পাচ্ছিস কি অবস্থায় এসেছে, 10 কিউব মিটার মানে 1 কিলোমিটার। 1 কিলোমিটার তার ওয়েভ লেন্থ, মানে একটা কমপ্লিট সাইকেল এসে 1 কিলোমিটার চলে যায়। তাহলে আমাদের বেতার তরঙ্গ হিসাবে রেডিও ওয়েভ কেন ইউজ করে বুঝতে পেরেছিস? ও কমপ্লিট সাইকেলে প্রচুর দূর যেতে পারে, তাড়াতাড়ি যাতে কমিউনিকেশনটা হয়। কমিউনিকেশনটা যেন ভালো হয়, তার জন্য এখানে রেডিও ওয়েভ ইউজ করি যাতে ল্যাম্বডা বেশি। ঠিক আছে? একটা জিনিস আরেক এখান থেকেই তোরা বুঝতে পারবি, কোনো কিছু গাড়ির ব্যাকলাইটে বা ডেঞ্জার বোঝাতে আমরা সবসময় লালটা কেন ইউজ করি, লাল কালার। লাল যে কোনো ব্যবহার লালটা তরঙ্গ দেবে সব থেকে বেশি, লালের হ্যাঁ, তাহলে তরঙ্গ অনেক দূর থেকে দেখা যেতে পারে। অনেক দূর থেকে দেখে। ল্যাম্বডাটা কি হলো বুঝলাম সব থেকে বেশি, তাহলে বেশি ট্রাভেল করে, তাহলে অনেক দূর থেকে দেখা যায়। এবং এনার্জির ওই সাথে জন্য ল্যাম্বডার সম্পর্ক কি 1/, হ্যাঁ। তাহলে ওর এনার্জিটাও বেশি, তাই তো? কি ল্যাম্বডাটা এটা সব থেকে বেশি, ইনভার্স তাহলে এনার্জিটা অপোজিটে, এনার্জিটা কম লাল আলোর। লাল আলোর এনার্জি কিন্তু আমাদের জিওর সব থেকে কম, কারণ ওর ল্যাম্বডা সব থেকে বেশি, কিন্তু ল্যাম্বডাটা বেশি বলেও বেশি ডিস্টেন্স যেতে পারে, তাই দূর থেকে খুব সহজে চোখে লাগে। স্যার, বলছি যে আপনি যে বললেন মানে গাড়ির পিছনে রেড লাইটটা ব্যবহার করা হয়, তাহলে এটার সাথে কি এনার্জির কোনো সম্পর্ক আছে, যে এনার্জিটা না না কম বেশি- বলে না না, তাহলে তো সেই হিসাবে তাই যদি বলতি তাহলে তো রেডিও ওয়েভ বেশি দূর ইউজই করতে পারতাম না। ওটা ওয়েভ লেন্থের সাথে। আমি এনার্জিটা কোরিলেট করে দিলাম, কারণ আমাকে গাড়ির লাইটের কথা বলছি না, আমরা এনার্জি ফ্রিকোয়েন্সি ল্যাম্বডার সম্পর্কগুলো বোঝার চেষ্টা করছি এবং ইলেকট্রোম্যাগনেটিক সিরিজটা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে? এবার আমি যদি তোকে এরকম একটা প্রশ্ন দিই, ধর 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 বললাম, প্রথমে বললাম ধর গামা, নিউয়ের মতো লাগছে গামা রে, তারপরে বলে দিলাম ইউভি, এখানে বললাম ভিজিবল, আর এইখানে আমি বলে দিলাম আইআর। ঠিক আছে? এইটা আমার একটা সিরিজ 1 2 3 4। ঠিক আছে? আর এইদিকে বললাম ল্যামডা। এবার ল্যামডাতে এ তে দিলাম 70, বি তে দিলাম 50, সি তে আমি দিয়ে দিলাম ধর 25, আবার ডি তে দিয়ে দিলাম 45। এবিসিডি ম্যাচ কর। স্যার প্রথম ম্যাচ হবে যে গামা রশ্মির সঙ্গে হবে স্যার 70। কি বলেছিলাম? বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে আমার ল্যামডাটা বাড়ে, তাহলে গামা রে আমি, আচ্ছা এটা সলভ করার জন্য আমাকে প্রথমে কি করে নিতে হবে, সব থেকে বাঁ দিকে কে হচ্ছে, এটার গামা, তাই তো? গামার পর ইউভি, ইউভির পর ভিজিবল, এই চারটের মধ্যে সাজাচ্ছি আয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি বাঁ দিক থেকে ডান দিকে আমার ল্যামডাটা বাড়ে, তাহলে সব থেকে ছোট ল্যামডা কার? গামার। গামার সাথে 25 দেওয়া, তারপরে আমাকে ভিজিবল, ইউভি 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 সরি ইউভি, ইউভির সাথে 45, 45। হ্যাঁ স্যার। তারপর ভিজিবল এর সব 50 আর ভিজিবলের সাথে 50। তাহলে আয়ারটা সব থেকে বেশি। বুঝতে পারলাম? তাহলে তোকে এগুলো তো আরবিটারি ভ্যালু, আমি তো কোনো আরবিটারিলি বললাম। তাহলে আমি যদি এটাকে এই সিরিজটাকে আমি তোকে যদি নিউ বলতাম, এটা গামা না বলে যদি নিউ বলতাম, তাহলে উল্টো হতো, তাই তো? তাহলে এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেড়ে যেত, তাহলে একের সাথে তখন এ হয়ে যেত। এনার্জি দিয়ে যদি বলতাম তখন গামার এনার্জি সব থেকে বেশি হতো। ক্লিয়ার? এই প্রশ্নটা এবছর নিতে পড়েছিল, আরবিটারি ভ্যালু দেয়নি, ওরা এক্সাক্ট ভ্যালু দিয়েছিল, দিয়ে এনার্জির সাথে কিছু একটা ম্যাচ করতে বলেছে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নটা ফিজিক্স বা হয়েছে, তাহলে এই প্রশ্নটা আমি করতে পারছি, কোনো অসুবিধা নেই। বুঝে গেলাম ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ। বুঝে গেলাম। একদম বেশ। এবার ধীরে ধীরে আমরা ঢুকতে পারবো বোরের থিওরিতে।
এবার আমরা ধীরে ধীরে বোরের থিওরিতে ঢুকতে পারবো। তাহলে এই একটা প্রশ্ন হতে পারে, এখান থেকে আমরা শিখে গেলাম। এবার বোরের থিওরিতে হচ্ছে যে লাইন স্পেক্ট্রাল ঝামেলাটা এসেছিল না, লাইন আচ্ছা, স্পেক্ট্রাল যে রেখা ঝামেলাটা ছিল, ওই লাইন রেখা স্পেক্ট্রাল, বর্ণালী। রেখা বর্ণালী, ওই লাইন স্পেক্ট্রাল ঝামেলাটাই এই যে এরকম কন্টিনিউয়াস স্পেক্ট্রা। আচ্ছা, আরেকটা জিনিস, যখন লাইন স্পেক্ট্রার কথা বলছি, এত কিছু বুঝেও গেলাম আমরা, তাহলে এবার লাইন স্পেক্ট্রার বাকি বিভাজনটা একটু ভালো করে বুঝি। তাহলে এইটা হচ্ছে আমার একটা এমিশন লাইন স্পেক্ট্রা। এমিশন লাইন স্পেক্ট্রা কি করে পাবো? ধর কোনো একটা অ্যাটমকে এক্সাইট করে দিলাম, ঠিক আছে, তখন ইলেকট্রনটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করে যায়, সেটাই বোর থিওরি থেকে শিখবো। আপাতত শুনে নিলাম লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করে, কারণ তাকে বাইরে থেকে এনার্জি দিচ্ছি। বোঝা যাচ্ছে কি বললাম? এটা মানে ঠিক ক্লিয়ার হলো না আপনি যেটা ক্লিয়ার বললেন। হবে, হবে, এখন বোর থিওরিটা পড়লে তো এর ইনার ওয়ার্কিংটা বুঝবো। উপরে উপরে দেখে যাচ্ছি, আমরা কি ফিনোমেনাটা ব্যাখ্যা করতে চাইছি, সেই ফিনোমেনাটা আগে দেখি, সেটার ব্যাখ্যাটা করে পাবো। আমরা করতে চাইছি, প্রথমে আমরা যেটা অবজারভেশন, আমরা যদি কোনো একটা অ্যাটমকে এক্সাইটেড করি, দ্যাট ইজ বাইরে থেকে এনার্জি দিই, সেখান থেকে সেটা কিছু পরিমাণে লাইট এমিট করবে, এই যে সেটাকে হ্যাঁ যদি স্যার, মানে প্রিজমের মধ্যে দিয়ে উচ্চতর পাঠাই, সবকিছু সেটাকে যদি, ক্লিয়ার। হ্যাঁ, সেটাকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন কিন্তু আমরা হোয়াইট লাইটের মতো আর কন্টিনিউয়াস স্পেক্ট্রা দেখতে পাই না। এই যে এরকম কন্টিনিউয়াস স্পেক্ট্রা আমরা দেখতে পাই না, আমরা এরকম ডিসকন্টিনিউয়াস জায়গায় জায়গায় লাইন লাইন দেখতে পাই। জায়গায় জায়গায় লাইন লাইন দেখতে পাই মানে কি, লেটসে এই যে লালটা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটায়, ওটা 700 750 ন্যানোমিটারের একটা ওয়েভ লেন্থের ফোটন পার্টিকেল ছেড়েছে, মাঝখানে আবার ছাড়েনি। আবার এখানে হলুদ আছে, মানে ধরে নিলাম ওই 500 550 রেঞ্জে আবার ফোটন পার্টিকেল ছেড়েছে, মাঝখানে আবার ছাড়েনি। বুঝতে পারলাম? টোটাল 400 থেকে 750 রেঞ্জে সব রেঞ্জের ফোটন পার্টিকেল ছাড়ছে না, যেটা হোয়াইট লাইটের স্পেক্ট্রাতে আমরা পাচ্ছি। এখানে কি হচ্ছে, 400 থেকে 750 টোটাল রেঞ্জে ওয়েভ লেন্থে ফোটন পার্টিকেল ছাড়ছে, তার জন্য টোটাল রেঞ্জে লাইট দেখতে পাচ্ছি। অ্যাটমের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটমকে এক্সাইট করার পর যে লাইটটা বেরোচ্ছে, সেটাকে স্পেক্ট্রা নিলে, তার স্পেক্ট্রা নিলে মানে প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে, আমরা টোটাল রেঞ্জে ফোটন পাচ্ছি না, আমরা ওই ভিজিবল রেঞ্জের মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে ফোটন পাচ্ছি। বুঝলাম লাইন স্পেক্ট্রাটা কেন হচ্ছে, এই ফেনোমেনাটারই ব্যাখ্যা বোর করেছে। আর অ্যাবজর্পশন স্পেক্ট্রা হচ্ছে, ধর কোনো অ্যাটমকে আমরা বাইরে থেকে এনার্জি দিলাম না, তার মধ্যে দিয়ে হোয়াইট লাইট পাঠিয়ে দিলাম, সেই অ্যাটমটা হোয়াইট লাইটের কিছু পার্টকে অ্যাবজর্ব করে দেবে, বাকি হোয়াইট লাইটটাকে ছেড়ে দেবে। তখন দেখতে পাবো হোয়াইট লাইটের কন্টিনিউয়াস স্পেক্ট্রাতে মাঝখানে মাঝখানে কিছু, মাঝখানে মাঝখানে কিছু কালো দাগ, এই যে মাঝখানে মাঝখানে কিছু কালো দাগ। বুঝতে পারলাম? তার মানে ও কন্টিনিউয়াস স্পেক্ট্রা, সরি, এমিশন স্পেক্ট্রাতে যেখানে যেখানে আলো দিয়েছিল, মানে ফোটন পার্টিকেল ছেড়েছিল, ও এখন ফোটন পার্টিকেলের সেই জায়গা থেকে, লাইটের সোর্সের সেই জায়গা থেকে সেই সেই ওয়েভ লেন্থের ফোটন পার্টিকেল গুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। বুঝতে পারা গেল এমিশন আর অ্যাবজর্পশন স্পেক্ট্রার মধ্যে তফাৎ? স্যার আরেকবার বলে দিন। বলি আরেকবার। এখানে বললাম এমিশন স্পেক্ট্রাতে, এমিশন স্পেক্ট্রাতে কি করলাম সেটা বুঝতে পেরেছিস? তুই বল এমিশন স্পেক্ট্রাতে আমরা কি করলাম, এক্সপেরিমেন্টটা কিভাবে করলাম? অ্যাটমকে এক্সাইটেড স্টেটে নিয়ে গেলাম। হ্যাঁ, এক্সাইট করলাম কি করে, বাইরে থেকে এনার্জি দিলাম, ওটা এক্সাইট করা। হুম, তাহলে ও এবার লাইট এমিট করছে, লাইট কেন এমিট করছে সেসব তো পড়বো। লাইট এমিট করছে, যে কোনো কিছুকে গরম করলে তাহলে লাইট এমিট করে, সেই লাইট যেই এমিট হচ্ছে সেটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালাম, তাহলে লাইটটা স্প্লিট করে যাবে। স্প্লিট হওয়ার পর দেখছি ও জায়গায় জায়গায় লাইন লাইন করে আলো দিয়েছে। কন্টিনিউয়াসে কি হয়েছিল, টোটালটাতে আলো দিয়েছিল তো, হ্যাঁ, টোটালটা আলো দিয়েছিল মানে কি, ও 400 থেকে 750 এই রেঞ্জে, 400 401 405 6 7 8 9 10 এমনি করতে করতে 750 পর্যন্ত যত ওয়েভ লেন্থে ফোটন পার্টিকেল হয় সব পাচ্ছিস। তার জন্য সব ওয়েভ লেন্থে লাইট দেখতে পাচ্ছিস। অ্যাটমের কি হলো, অ্যাটম সব ওয়েভ লেন্থে ছাড়লো না, মাঝখানে মাঝখানে রেড লাইট তো, মানে ও মোটামুটি 700 750 ওয়েভ লেন্থের কোনো একটা লাইট ছেড়েছে, তাহলে ওই ওয়েভ লেন্থের কোনো একটা ফোটন পার্টিকেলকে ছেড়েছে, তাই তুই ওই ওয়েভ লেন্থের পার্টিকুলার ফোটন পার্টিকেলের ইমপ্রেশনটা পেয়েছিস। এটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা এমিশন লাইন স্পেক্ট্রা, কারণ ও লাইট এমিট করছে ওকে এক্সাইট করার পর। অ্যাবজর্পশনে কি করা হলো, ওকে এক্সাইট করা হলো না, বাইরে থেকে এনার্জি দেওয়া হলো, বাইরে থেকে জাস্ট হোয়াইট লাইট দেওয়া হলো ওকে। ও এখন কি করলো, হোয়াইট লাইট থেকে কিছু কিছু জায়গার ফোটন পার্টিকেল, কিছু কিছু সার্টেন ওয়েভ লেন্থের ফোটন পার্টিকেলকে অ্যাবজর্ব করে দিল, দিয়ে বাকি হোয়াইট লাইটটাকে ছেড়ে দিল। তাহলে যেই যেই ওয়েভ লেন্থের ফোটন পার্টিকেলকে অ্যাবজর্ব করেছে, সেই সেই ওয়েভ লেন্থে আমি আর লাইট দেখতে পেলাম না। এতদূর ক্লিয়ার? তাহলে সেইটাই হয়ে গেল অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার ঘটনা চক্র দেখ, ও এমিশন স্পেক্ট্রাতে যেখানে যেখানে আলো দেয়, অ্যাবজর্পশন স্পেক্ট্রাতে সেখান থেকে ফোটন পার্টিকেল অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে? হুম, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বা হুম। ডেফিনেশন বা কি করতে চাইছি ব্যাপারটা, কেন কি না হ্যান ত্যান। এবার আমরা বোরের থিওরিতে ঢুকতে পারবো। ঠিক, বোরের থিওরিতে
বোর প্রথমে কি বললো, প্রথম যেটা বুঝে নি, বোর বললো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, ও সার্কুলার পাথে ঘুরছে তো, তাহলে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ mvr, এটা হচ্ছে কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে, কোয়ান্টাইজড মানে একটু আগেই বললাম না যে 20 লিটারের জলটা নিয়ে 20তে 1 লিটারের বোতলের মধ্যে যদি ভরে দিই, তাহলে ওটাকে কি করলাম, ছোট 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 এনার্জি প্যাকেট করে দিলাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকেও কোয়ান্টাইজড করলো, কি বললো, সেটা হচ্ছে nh/2π এর সমান, যেখানে n ইকুয়াল টু স্যার 0। মানে এটা এমবিআর মানে আরে বলুন তো কি বলতে চাইলেন এটা? অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম মানে কি mv, ও অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ, হ্যাঁ কৌণিক কৌণিক ভরবেগ মনে ভরবেগ, আছে। কৌণিক ভরবেগ, রাইট, কৌণিক ভরবেগ। হ্যাঁ স্যার h/2π এর পূর্ণ গুণিতক। h/2π পূর্ণ গুণিতক। এই সম্বন্ধে একটা জিনিস আমি বলে দিই, অনেক জায়গাতে ট্রিক করে, h/2π কে আমরা কিন্তু h কাট আকারেও লিখতে পারি, ঠিক আছে? এটা h জাস্ট, কাট। এইটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, স্টুডেন্টদের ভূগোল কারণের জন্য মাঝে মধ্যে এরকম করে। তাহলে nh কাট লিখে দিতে পারি, এটাকে অপশনে দিয়েই দিতে পারে তোকে ডাইরেক্ট, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, বোরের থিওরি অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড এবং তার ভ্যালু nh কাট। আরেকটা দিল nh কাট বাই 2, তখন আর বুঝতে পারছিস নাকি, তখন জানতে হবে h কাট মানে হচ্ছে h/2π, h/2π। এটা মাথায়। তাহলে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট থেকে এটা বোর্ডের পরমাণু মডেলে প্রথম স্বীকার্য। প্রথম স্বীকার্য, এটা তো কোনো কোনো বইয়ে লাস্ট স্বীকার্যও দেয়, ঠিক আছে? এবার যে সেকেন্ড থার্ড বলছি, ওটা কোনো কোনো জায়গায় ফার্স্ট আর সেকেন্ডে দেয়, তারপরে থার্ডেও দিতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এবার বোর কি বললো, এই ব্যাপারটা একটু ভালো করে বলছে। সেন্টারে নিউক্লিয়াস আছে, এটা তো আবিষ্কার হয়েই গেছে, দিয়ে বললো সার্টেন এনার্জির সার্কুলার অরবিটে বা পাথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে রিভলভ করে। তাহলে সার্টেন এনার্জি, এইগুলোকে একটা একটা করে এনার্জি লেভেল বলে দিল, ঠিক আছে? এই এনার্জি লেভেলের মধ্যে থাকে। রাদারফোর্ডের থিওরিতে কিন্তু এটা সার্টেন এনার্জির একটা পাথ, সেটা কিন্তু ডিফাইন করে দেয়নি, বোর সেটা ডিফাইন করে দিল এবং বলল এই পাথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কখনোই এনার্জি ছাড়তে ছাড়তে নিউক্লিয়াসে গিয়ে উল্টে গিয়ে পড়ে যায় না। এই সার্কুলার পাথে এই সার্টেন এনার্জি লেভেলেই, সার্টেন এনার্জি নিয়েই নিউক্লিয়াসটাকে রাউন্ড করে ঘোরে, ঠিক আছে? তাহলে এনার্জি লেভেল ডিফাইন করে দিল, একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল। এটাকে অনেকটা বলবে দেখবি, তাহলে এনার্জি লেভেলগুলোকে কোয়ান্টাইজড করে দিল। এটা অনেকটা ল্যাডার লাইক স্ট্রাকচার বলে বা স্টেয়ার কেস স্ট্রাকচার বলে, ঠিক আছে? ল্যাডার লাইক স্ট্রাকচার মানে তুই যখন মই দিয়ে উঠিস, তখন মইয়ের এখানে পা রাখতে হবে বা এখানে পা রাখতে হবে, তুই দুটো মইয়ের মাঝামাঝি কোনো জায়গায় পা রাখতে পারিস? না। পারিস না তো। সেরকম ইলেকট্রন গুলো যদি এই অরবিটে ঘোরে, তাহলে এই অরবিটেই ঘুরবে, মানে তুই এইখানে পা দিয়ে রেখেছিস, এখানেই পা দিয়ে রেখেছিস, অথবা এর থেকে হায়ার এনার্জি অরবিটাল রয়েছে, সেখানেও ইলেকট্রন থাকতে পারে, ধর 2-3টে সিঁড়ি উপরে অন্য একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন গুলো প্রতিটা এনার্জি লেভেলকে সে ডিফাইন করে দিল, এগুলো একটা সার্টেন এনার্জির ইলেকট্রনিক পাথ, এবং ইলেকট্রন এখানে থাকাকালীন এনার্জি নিজে থেকে হঠাৎ হঠাৎ করে এমিটও করে না, নিজে থেকে হঠাৎ হঠাৎ করে এনার্জি গেইনও করে না। সেকেন্ড, এটা আরো ক্লিয়ার হবে কিভাবে বুঝতে গেলে, এইবার তুই যদি এই ইলেকট্রনটাকে, প্রথম ইলেকট্রনটাকে বাইরে থেকে কিছু পরিমাণ এনার্জি দিস, এগুলো তো এনার্জি লেভেল বললাম, এগুলো তো এনার্জি গ্যাপ আছে, নিচেরটা লোয়ার উপরেরটা হায়ার। কেন লোয়ার কেন হায়ার বলছি, নিচেরটা লোয়ার উপরেরটা যত উপরে উপরে যেতে থাকবো তত হাই অরবিটারে এনার্জি গুলো বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে? তাহলে যদি লোয়ার এনার্জি অরবিটাল থেকে হায়ার এনার্জি অরবিটালকে ইলেকট্রনটা জাম্প করতে হয়, তাহলে কি করতে হবে, এনার্জি নিতে হবে না ছাড়তে হবে? এনার্জি নিতে হবে। ছাড়তে হবে। এনার্জি নিতে হবে, এনার্জি নিতে হবে, তবে গিয়ে সে হায়ার এনার্জি অরবিটালে যাবে। হায়ার এনার্জি অরবিটাল থেকে লোয়ারে আসতে গেলে কি করতে হবে, এনার্জি এমিট করতে হবে, হুম। এনার্জি ছেড়ে দিতে হবে, আর এখানে এনার্জি গেইন করতে হবে, তাই তো? এই কথাটা বুঝলাম। এইবার আমি যদি ব্যাপারটাকে বোঝাই, তোর বাড়ি আছে, তো নিচের তলায় ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এবার প্রতিটা ফ্লোরের মধ্যে 10টা করে সিঁড়ির তফাৎ, তুই নিচের তলায় আছিস, দ্যাট ইজ ফার্স্ট এনার্জি লেভেলে রয়েছিস, ঠিক? তাহলে উপর তলায় যেতে গেলে, দ্যাট ইজ সেকেন্ড, মানে দোতলায় যেতে গেলে তোকে 10টা সিঁড়ি গেইন করতে হবে, ঠিক? হ্যাঁ। তুই 5টা হুম। সিঁড়ি গেইন করলি, 9টা গেইন করলি, 2টো গেইন করলি, 10টার থেকে কম গেইন করলে কি উপরতলায় কি পৌঁছতে পারবি? উপরতলার ঘরে পৌঁছাতে পারবি না, তোকে 10টা সিঁড়ি গেইন করতে হবে, তবে গিয়ে তুই উপরতলায় পৌঁছাতে পারবি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি যদি লোয়ার এনার্জি লেভেল আরবিটারিলি বললাম, প্রথম এনার্জি লেভেল মানে ফার্স্ট বোর্ড রেডিয়াসের এনার্জি বললাম 100, আর E2 এর এনার্জি বললাম 200, তাহলে E1 থেকে E2 তে যেতে গেলে তোকে কত পরিমাণ এনার্জি গেইন করতে হবে? 100 জুল। 100 জুল, মানে জুল নয়, মানে 100 ইউনিট, এরকম 100 তো হয় না, অনেক লোয়ার এনার্জি হয়, 100 ইউনিট, তাহলে তোকে 100 ইউনিট গেইন করতে হবে। তাহলে তুই হিসাব মতো 100 নয় 50 ইউনিট গেইন করলি, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরে পৌঁছাতে পারবি? তুই তো মাঝামাঝি কোনো এক জায়গায় থেমে থাকবি। হ্যাঁ। বোর্ড বললো এগুলো সম্ভব নয়, এইসব ভুলভাল কাজ কারবার হবে না, যদি থাকতে হয় এই ডিফাইন্ড অরবিটালেই থাকতে হবে, লোয়ার টু হায়ারে যেতে গেলে সার্টেন এনার্জির ফোটন অ্যাবজর্ব করতে হবে। সার্টেন এনার্জির ওয়ার্ডটা বুঝলাম,
কারণ একটা তো এনার্জি গ্যাপ রয়েছে, ওই গ্যাপটা যতটা রয়েছে সেই পরিমাণ এনার্জি নিতে হবে, তবে হায়ারে যেতে পারবো। আর সার্টেন পরিমাণ এনার্জি ছাড়তে হবে, তবে গিয়ে লোয়ার এনার্জি অরবিটালে আসতে পারবো। তার মানে তোকে যদি এবার তুই 200 নম্বর লেভেলে পৌঁছে গেছিস, তুই 100 এনার্জিতে নামতে চাইছিস, তাহলে তোকে ছাড়তে কত হবে? 100। তুই যদি হুম 50 ছাড়িস, তাহলে অপোজিট থেকে এইটুকু এসে থেমে থাকতে হবে তো তোকে, সেটা তো সম্ভব হুম নয়। তাহলে সার্টেন এনার্জি তোকে অ্যাবজর্ব করতে হবে, তুই হায়ারে যাবি। সার্টেন এনার্জির ফোটন পার্টিকেল বা এনার্জি তোকে এমিট করতে হবে, তবে তুই লোয়ারে আসবি। ক্লিয়ার? আর ইলেকট্রন গুলো সার্টেন এনার্জির পাথে অরবিটে এটাকে সার্কুলার পাথে এটাকে রিভলভ করে। এইগুলোকেই বোর বললো এক একটা কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, যেটাই পরে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়ে যাবে। তার জন্য এইগুলোকে নাম দেওয়া হলো কে, এল, এম, এন, তাই তো? যেখানে কে মানে হচ্ছে স্যার n এটা ইকুয়াল একটা টু 1 কক্ষপথ দেওয়া হলো। কক্ষপথ, n ইকুয়াল টু 2, m মানে n ইকুয়াল টু 3, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বল, এবার 100 200 এসব ভুলভাল আরবিটারি জিনিসপত্র ধরবো না, ওটা তো বোঝার জন্য বলবো। এবার বললাম প্রথম রেডিয়াসের এনার্জি E1, সেকেন্ড রেডিয়াসের এনার্জি E2। এক্ষুনি বললাম যত লোয়ার ভিতরে ইনার অরবিটাল দ্যাট ইজ 1, সেগুলো এনার্জিতে কম, লোয়ার। যত উপরের দিকে যাবো তত এনার্জি বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে। কেন না কি সব ব্যাখ্যা আছে, কোনো চিন্তা নেই, আপাতত ফ্যাক্টসটা জানি। মানে নিউক্লিয়াসে যত কাছে তত কম এনার্জি অরবিটাল, ঠিক আছে। তাহলে আমাকে বল E1 থেকে E2 তে যেতে কত পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে হবে? E2 মাইনাস E1। E2 মাইনাস E1। হ্যাঁ, তাহলে ডেল্টা ই বলতে পারি ওটাকে, E2 মাইনাস E1, তাই তো? প্ল্যাঙ্কের হ্যাঁ থিওরি থেকে কি পেয়েছি? ই ইকুয়াল টু কি? এইচ নিউ। এইচ নিউ। বাস, তাহলে এই এনার্জি গ্যাপটা পার করতে গেলে আমাকে কি ওয়েভ লেন্থে লাইট অ্যাবজর্ব করতে হবে, তারা সেটাই আমি প্ল্যাঙ্কের থিওরি থেকে পেয়ে যাবো। হ্যাঁ ক্লিয়ার? এটাই বইয়ে লেখা থাকে, ডেল্টা ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ। তাহলে কোন ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি লাইট আমাকে অ্যাবজর্ব করতে হবে সেটা আমি সব পেয়ে যাবো প্ল্যাঙ্কের থিওরি এখানে প্লট করলে। তাহলে আমরা শিখে গেলাম বোরের থিওরি, ঠিক আছে। বোরের থিওরি ড্রব্যাক গুলো ম্যাসিভ, ওই ম্যাসিভ ড্রব্যাক গুলো থেকে আমাদের সোমারফিল্ডের থিওরি এসেছে, ঠিক আছে। তাহলে রাদারফোর্ডের থিওরিটা ছিল সম্পূর্ণ ক্লাসিক্যাল, দ্যাট ইজ নিউটনিয়ান মেকানিক্স, বুঝি? এটা ছিল সম্পূর্ণ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল থিওরি। দেখবি এনসিআরটি বার করলে একটা জিনিস দেখতে পাবি, এইটাকে বোরের থিওরি যেটা ছিল, বা এখানে আমি যদি বলি এইটাকে আমরা বলি কি না, কোথায় 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 প্ল্যাঙ্কের থিওরি আগে, হ্যাঁ এই যে, even in the help of electromagnetic theory of 19th century physics known as classical physics, ঠিক আছে, এটাকে ক্লাসিক্যাল ফিজিক্স বলি। তাহলে এরপরে আমাদের মার্কেটে কি এলো? কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম থিওরি। কোয়ান্টামের নাম আমরা সবাই শুনেছি, কোয়ান্টামের নাম শুনিসনি? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, মার্বেল ডিসি দেখলেই তো অটোমেটিক লোকদের নাম শুনবে। তাহলে এইটা বোরের থিওরিটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল, কারণ এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এটা হতে গেলে কণা ধর্ম থাকতে হবে, দ্যাট ইজ পার্টিকেল নেচার থাকতে হবে, ঠিক আছে। তাহলে ওটা হয়ে যাচ্ছে ক্লাসিক্যাল। আবার কোয়ান্টাম লেভেলের কথাবার্তা বলছে, ওটা হয়ে গেছে কোয়ান্টাম থিওরি, দ্যাট ইজ সেমি ক্লাসিক্যাল। এরপরে আমরা সোমারফিল্ড পড়বো, ওটা উই পিওর কোয়ান্টাম, ঠিক আছে, শুধুই কোয়ান্টাম থিওরি, ওখানে ক্লাসিক্যাল থিওরির কোনো জায়গাই নেই, ওয়েভ নেচারটাকে আমাকে অ্যাকাউন্টে নিতে হবে। ঠিক আছে, আজকে অবশ্যই সোমারফিল্ড বলবো না, আজকে এই বিষয়ে আমার আরো কিছু জিনিসপত্র তোদের বলার আছে। ড্রব্যাক তো বলবোই, হাইড্রোজেনের স্পেকট্রাটা নিয়ে একটা দিন চলে যাবে, পুরো টোটাল হাইড্রোজেনের স্পেকট্রা নিয়ে একটা দিন বেরিয়ে যাবে, ওটা খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের স্পেকট্রা বলবো, এসব বলবো, ঠিক আছে, ড্রব্যাকও বলবো, ড্রব্যাকটা থেকে সোমারফিল্ডের থিওরি আসবে জানবো। তো আজকে আরেকটা থিওরি হাইড্রোজেনের স্পেকট্রা না করলেও আমরা মোটামুটি জেনে যেতে পারি, সেটাকে আমরা বলি ডি বগলি ডুয়াল নেচার। ডি বগলি ডুয়াল নেচার, ডি বগলি কি বললো, তাহলে পরের দিনে কাজটা আমরা একটু কমে যাবে, আজকে ডি বগলি আর হাইজেনবার্গটা বলে দিই। ডি বগলি কি বলেছিল ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, কিছু জানা আছে? কি বলেন স্যার? ডি বগলি ডুয়াল নেচার অফ অ্যাটম বা পার্টিকেল তো দিয়েছিল। ডুয়াল আচ্ছা নেচার মানে দেখতে কি সত্য বলেছিল? ডি বগলি, হ্যাঁ কি ডুয়াল নেচারটা মানে কি ছিল? বলেছিল যে পদার্থের তরঙ্গ ধর্ম আর কোন ধর্ম উভয়ই আছে। কণাধর্ম তরঙ্গধর্ম, দ্যাট ইজ ওয়েভ নেচার। আর 2 নম্বর পার্টিকেল নেচার, দুটোই এক্সিস্ট করে। আমরা পার্টিকেল থিওরি আইনস্টাইনের থেকে কি জানি, ই ইকুয়াল টু এমসি স্কয়ার, তাই তো? আর ওয়েভে প্লাঙ্ক থেকে জানি ই ইকুয়াল টু এইচ নিউ। এই দুটো সমান করি, এইচ নিউ মানে সমান এমসি স্কয়ার, নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, তাই তো? তাহলে এখানে এমসি স্কয়ার,
তাহলে আমি ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি, এইচ সি বাই এমসি স্কোয়ার, সি দিয়ে স্কোয়ার বাদ গেল, তাহলে এইচ বাই এমসি, এমসি মানে তো ভি, তাহলে এইচ বাই ভি। এইচ বাই পি, তাহলে কি পেলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি মানে এইচ বাই পি। ঠিক আছে, এইটা ওয়েভের জন্য, এটা ম্যাটারের জন্য। তাহলে ওয়েভ আর ম্যাটারকে ইকুয়াল করে একটা ইকুয়েশনে আসলো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ঠিক আছে, এর আরো মানে একটা স্যার ভরবেগ। ভরবেগ, তাহলে ভরবেগ ওটা পার্টিকেলের জন্য, ল্যামডাটা কার জন্য, ওয়েভের জন্য। তাহলে আমাকে এখানে বল ল্যামডার সাথে মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি? ইনভার্সলি। Inversely. এইটুকুই আমার মাথায় রাখা দরকার, ল্যামডার সাথে মাস হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মাস কমে গেলে ল্যামডাটা কি হবে, বাড়বে। ল্যামডাটা বাড়বে। বাড়বে। আর মাস বেড়ে গেলে ল্যামডাটা কি হবে, কমবে। কমে যাবে। কমবে। তাহলে আমার বল, এবার দুটো জিনিস আমরা মাথায় রাখবো, একটা ম্যাক্রো সিস্টেম আর একটা মাইক্রো সিস্টেম। ম্যাক্রো সিস্টেম মানে আমরা বড়, মাইক্রোস্কোপিক পার্টিকেল বলতে মাইক্রো লেভেলে বলতে আমরা বুঝবো যে সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটমের সাব কাটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, তাহলে বুঝবো যারা ম্যাক্রোস্কোপিক, যাদের মাস বেশি তাদের ল্যামডা কি হবে, কম। কম। আর যাদের মাস কম তাদের ল্যামডা বেশি। বেশি। এইখান থেকে একটা জিনিস, আমি এখানে আর ক্যালকুলেশন করবো না, আমার এখানে দেখানোই আছে, তোদের একটা ক্যালকুলেশন, তাহলে তোরাই নিজে থেকেই বলবি হ্যাঁ তাই তো। কোথায় কোথায় ক্যালকুলেশনটা করা আছে, আচ্ছা ওয়েভের, তাহলে আমাকে একটা ইকুয়েশন দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা দেখ, এই প্রবলেমটা দেখ, বলেছে যে একটা ক্রিকেট বল যার মাস হচ্ছে 0.1 কেজি, তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এইচ বাই এম ভি করে আমি এটা বসিয়ে দিতে পারি। আর এখানে ডি বগলির এইচ এর ভ্যালুটা আমরা জানি, সেটাকে করলে আমাদের 6.626টা বাদ দে, এইটা কত এলো, 10⁻−34 মিটার আসছে না? হ্যাঁ। ল্যামডাটা কত ছোট, বুঝতে পেরেছিস? হুম, কত ছোট, -34। আরেকটা জিনিস দেখ এখানে, আমরা যদি এই সেম জিনিসে এখানে যদি মাসটা ইলেকট্রনের বসাতাম, এই ইলেকট্রনের এখানে ক্যালকুলেশন আছে, এই প্রবলেমটা একটু অন্য টাইপের, কিন্তু এইচ বাই এম ভিতে, হ্যাঁ এইচ বাই এম ভিতে এখানে আমি যদি ইলেকট্রনের যখন মাস বসিয়েছিলাম, এই প্রবলেমটা এখান থেকে দেখালে হবে না, কারণ এটা কাইনেটিক এনার্জি বলেছে তো, ডাইরেক্ট তোরা বুঝতে পারবি না। ঠিক আছে, আমি নিজেই ক্যালকুলেশন করে দেখাই, ক্যালকুলেশন করতে তো অসুবিধা নেই। 6.626 ইন্টু 10⁻−34 যা ইউনিট আছে, এখন ইউনিট নিয়ে আমার ঝামেলা নেই। ইলেকট্রনের মাস কত, 10.1 × 10⁻31। রাইট? তাই তো, ভেলোসিটি যা আছে আমার ভেলোসিটি নিয়ে জানা দরকার নেই। একটা জিনিস দেখ, এত কেজি, 0.1 কেজি, তার মানে 1 ইন্টু 10⁻−1, আর এখানে কত আছে, -31। এটা যখন উপরে যাবে কত হয়ে যাবে, +31 হয়ে উপরে যাবে। এটা যখন উপরে গেছে সেটা শুধু 10 হয়ে উপরে গেছে, তাই তো, +31 হয়ে উপরে গেছে, তাহলে এর ওয়েভ লেন্থটা অনেকটা হাই আসে ভ্যালুতে। এটাই আমি বলতে চাইছি, মাস যখন কমে যায় ওয়েভ লেন্থটা প্রচুর হাই হয়ে যায়। ওয়েভ লেন্থ হাই মানে তার ওয়েভ নেচার ডমিনেটেড। আর ক্রিকেট বল, যেখানে বলটা 0.1 কেজি, তাহলে তার ওয়েভ লেন্থটা কোথায় এসেছে দেখেছিস, -34 মিটার। -34 মিটার মানে এই ওয়েভ লেন্থের কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই। তার জন্য ম্যাক্রোস্কোপিক সিস্টেমে ওয়েভ নেচারের কোনো মানে নেই, এদের শুধু পার্টিকেল নেচার থাকে। তার মানে কি এর ওয়েভ নেচার নেই? আছে তো, খুব নগণ্য। তাহলে ইলেকট্রনের কথা যদি বলি, ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডাটা একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালুতে আসবে, তাহলে ওর ওয়েভ নেচারটা ডমিনেটেড। তার মানে কি ওর পার্টিকেল নেচার নেই? হ্যাঁ আছে, পার্টিকেল নেচার আছে বলেই তো এই মাস পাচ্ছি। তো মাসের ভ্যালুটা দেখেছিস কোথায়, 10⁻31, এইটুকু ওজনের কোনো মানে আছে? তাহলে পার্টিকেল নেচারটা ডমিনেটেড নয়, ও ল্যামডাটার একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু আছে, তাহলে ল্যামডাটা কিন্তু আমার ডমিনেটেড, দ্যাট ইজ কি, ওয়েভ নেচারটা ডমিনেটেড ছোট পার্টিকেলের ক্ষেত্রে। বোঝাতে পারা গেল? হ্যাঁ। বোঝা গেছে? আর এরপরে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে হাইজেনবার্গ কি করলো, বললো যে আমরা ইলেকট্রন বা ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক যে পার্টিকেল রয়েছে তাদের পজিশন আর মোমেন্টাম, এই দুটোকে আমরা সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে সঠিকভাবে বলতে পারবো না। এটা ফিজিক্যালি অ্যাসপেক্ট, এটা পুরো শুনে তো কিছুই বুঝতে পারলাম না। তো বুঝতেই পারছি না, মানে যেগুলো বুঝাচ্ছেন এখান থেকে। এটা আগেরটা বুঝতে পারিস নি?
না আমি ওগুলো অঙ্ক টঙ্ক দেখলাম, তারপরে এবার যেগুলো বলছি না ওগুলো বুঝতে পারছি না। না মানে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি কথাটা তো বুঝতে পেরে গেছে? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি। এই তো এটা বোঝা যায় না, এই ইকুয়েশনটা তো এইভাবে এলো। তাহলে ল্যামডাটার সাথে মাসের কি সম্পর্ক? ল্যামডা আর মাসের অপোজিট সম্পর্ক। মাস কমলে ল্যামডা বাড়বে। ল্যামডা বড় মানে কি? ওয়েভ নেচার ডমিনেটেড। তাহলে ল্যামডা বড় কখন হবে? মাস যখন কম হবে। বোঝা যায়নি? মাইকটা অন রাখ। তাহলে ল্যামডার সাথে মাস কিভাবে সম্পর্কযুক্ত? স্যার কিছু বললেন? তুই শুনতে পাচ্ছিস না? তোর নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে না আমার? বাকিটা শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে ওর নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে। স্যার কার কথা বললেন, আমার? হ্যাঁ, তোর নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে মনে হচ্ছে, বাকিটা শুনতে পাচ্ছে আমার কথা? না পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে বল ল্যামডার সাথে মাস কিভাবে কিভাবে প্রপোর্শনাল? ইনভার্সলি না ডাইরেক্টলি? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি। তাহলে মাস কমে গেলে ল্যামডাটা কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। আর মাস বেড়ে গেলে ল্যামডাটা কি হবে? কমে যাবে। কমে যাবে। তাহলে মাস কমে যাওয়া মানে ইলেকট্রনের মতো সাবঅ্যাটমিক পার্টিকেল যাদের মাস খুব ছোট, তাদের ক্ষেত্রে ল্যামডাটা কিরকম হবে? একটা বড় ভ্যালু পাবো তো? হ্যাঁ। ইলেকট্রনের তো মাস খুব ছোট, তাহলে তার ল্যামডাটা কি হয়ে যাবে? বড়। আর ক্রিকেট বল বা এদের তো মাস সাইজে বেশি, তাদের ল্যামডাটা কি হয়ে যাবে? অনেক ছোট। সেটাই আমি এই ম্যাথটাতে দেখালাম যে ক্রিকেট বলের ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডা আসছে -34 রেঞ্জে, 10⁻³ মিটার। এত ছোট ল্যামডার কোনো ফিজিক্যাল মিনিং আছে? নেই তো। নয়। নেই। তার মানে কি ওর কোন নেচারটা ডমিনেটেড, পার্টিকেল না ওয়েভ? ল্যামডা ছোট, ল্যামডাটার কোনো ঠিক মিনিং নেই। তাহলে পার্টিকেল নেচার ডমিনেটেড, কারণ ল্যামডাটা তো ওয়েভ নেচারের সাথে সম্পর্কযুক্ত। ল্যামডা বড় হওয়া মানে ওয়েভ নেচার ডমিনেটেড হচ্ছে, মাস বড় হওয়া মানে পার্টিকেল নেচার ডমিনেটেড হচ্ছে। তাহলে পার্টিকেলের মাসটা 10⁻1 কেজি বসানোর পর ল্যামডাটা দেখছি -34। তাহলে এত ছোট ল্যামডা যার কোনো মিনিংই দাঁড়ায় না। এত ছোট ল্যামডা কি আছে, মানে কোনো ওইটুকু ল্যামডার কোনো মানেই হয় না। তাহলে ওর ল্যামডাটা খুব ছোট, তাহলে ল্যামডাটা ছোট হয়ে গেছে মানে ওয়েভ নেচার কমে গেছে। তাহলে ডমিনেট কে করছে? পার্টিকেল নেচার। এবার বোঝা গেছে? হ্যাঁ। তাহলে মাসটা যদি কমে যায় তখন ল্যামডাটা বেড়ে যাবে। তখন মাস কমে গেছে, ল্যামডাটার একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু চলে এসেছে। তাহলে ডমিনেট কে করছে? ল্যামডাটা ডমিনেট করছে গোটা সিস্টেমটাকে। তো ল্যামডা ডমিনেট করা মানে কি? ওয়েভ নেচার ডমিনেটেড। যখন যাদের মাস ছোট হয়ে যায় মানে মাস কমে যায়, ইলেকট্রনের মতো পার্টিকেল যারা। ক্লিয়ার? না বোঝা যায়নি এখন? ওই সারাতে নেটওয়ার্ক গেল তো? বাকিটা শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ স্যার আমি হ্যাঁ শুনে স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি। এবার বুঝতে পেরেছিস কি বললাম? মাস আর ল্যামডার সাথে কি ব্যাপারটা হচ্ছে? বুঝতে পারলাম। স্যার কতটা ক্লাস হবে এখন, একটু কই? হ্যাঁ হ্যাঁ। আরো ক্লাস হবে এখন? না আমি এইটাও পরের দিন আবার ডিটেলে বলবো। আজকে জাস্ট বলে দিচ্ছি, তার কারণ পরের দিন ড্রব্যাকটা বলতে আমার সুবিধা হবে। রাদারফোর্ডের থিওরি ড্রব্যাকটা এই যে হাইজেনবার্গ বা ডি ব্রগলির সাথে ম্যাচ খায় না, ওটা একটা বড় ড্রব্যাক। কারণ ওটা ক্লাসিক্যাল আর এটা কোয়ান্টাম। তার জন্য রাদারফোর্ডের থিওরিটা বলবো বলে এবার শুরু করেছিলাম। রাদারফোর্ডের থিওরিটা যেটা হচ্ছে যে ইলেকট্রন বা এটা অল্প আর 5 মিনিট মতোই লাগবে। ইলেকট্রন বা ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক যে পার্টিকেল গুলো রয়েছে তাদের পজিশন আর মোমেন্টাম আমরা সঠিকভাবে সাইমালটেনিয়াসলি আমরা বলতে পারবো না। ইকুয়েশনটা যেটা ছিল ডেল এক্স ইন্টু ডেল পি, এটা হচ্ছে আনসার্টেনিটি ইন পজিশন, এটা হচ্ছে আনসার্টেনিটি ইন মোমেন্টাম গ্রেটার ইকুয়াল টু এইচ বাই 4 ইকুয়েশন আমি পরে আসছি, ইকুয়েশনটা জাস্ট লিখে দিলাম। আনসার্টেনিটি বলতে আমি যদি তোকে বলি তুই তো আমি যদি তোকে বলি তোর কাছে ক টাকা আছে, তুই বলে আমাদের 10-11 টাকা আছে, তাহলে আনসার্টেনিটি কত? 1 টাকা। তো তুই সার্টেনলি বলতে পারছিস না তোর কাছে 10 টাকা আছে না 11 টাকা। তুই বলছিস যে একটা রেঞ্জে বলছিস 10 টাকা 10-11 টাকা আছে, তার মানে তোর ডেল্টা এক্সটা কত? 1 টাকা। ক্লিয়ার? দ্যাট ইজ আনসার্টেনিটি। এবার এই আনসার্টেনিটিটা সাবঅ্যাটমিক স্যার পার্টিকেল অনিশ্চয়তা, হাইসেনবার্গের অনিশ্চয়তা। হাইজেনবার্গের অনিশ্চয়তা। এবার ব্যাপারটা হচ্ছে ভাব, আমরা কোনো কিছুকে দেখতে পাই কি করে? ওই লাইট সোর্স থেকে ফোটন পার্টিকেল গুলো এসে তোকে হিট করে, সেখান থেকে পার্টিকেল গুলো রিফ্লেক্ট হয়ে এসে আমার চোখে পড়ে, তবে গিয়ে বা তোর চোখে পড়ে, তবে গিয়ে তুই কোনো বস্তুকে দেখতে পাস। এটাই তো নেচারের মেকানিজম কোনো কিছুকে দেখতে পাওয়ার। ফোটনটা ওখানে ধাক্কা খায় কোনো একটা বস্তুতে, সেই বস্তু থেকে ফোটনটা রিফ্লেক্ট হয়ে তোর কাছে আসে। ঠিক আছে? সেই রিফ্লেক্টেড ফোটনটা তুই দেখতে পাস, তবে গিয়ে সেই ওয়েভ লেন্থের ফোটন আসে, সেই ওয়েভ লেন্থের লাইট দেখতে পাস তুই।
এটা ক্লিয়ার। এবার কোনো ইলেকট্রনকে তোকে যদি বুঝতে হয়, এবার 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 কথাটা হচ্ছে তোকে বা ওই বস্তুটাকে এই ফোটন এসে ধাক্কা মারছে। ফোটন তো খুব টাইনি একটা পার্টিকেল, যার মাস এত কম মাস, তার কোনো মানে নেই। তাহলে ফোটন পার্টিকেলটা এসে ওকে ধাক্কা মারছে, ওই ধাক্কা মারার ফলে কি ওই বস্তুটা ওর জায়গা থেকে সরে যাচ্ছে? সরে যাচ্ছে না তো। কিন্তু ভাব ওই বস্তুটাকে কোনো একটা ট্রাক এসে ধাক্কা মেরে দিল, সেটা উড়ে বেরিয়ে চলে যাবে। বা কোনো তুই গিয়ে একটা লাথি মেরে দিলে তাহলে এই বস্তুটা বা চেয়ারটা উড়ে বেরিয়ে চলে যাবে, তাই তো? তাহলে ওই বস্তুটা সাইজের কোনো বস্তু কেউ এসে যদি ধাক্কা মারে তাহলে সেই জিনিসটা উড়ে যাচ্ছে। ফোটন তো সাইজে খুব ছোট, ফোটন এসে ওই বস্তুটাকে সরাতে পারছে না। এইবার ইলেকট্রনে নেমে আয়। ইলেকট্রনকে দেখতে গেলে তো ইলেকট্রনকে একটা ফোটন হিট করবে, সেই ফোটনটা ব্যাক হয়ে এসে তো চোখে পৌঁছাবে বা কোনো স্পেকট্রোস্কোপের চোখে পৌঁছাবে, তবে গিয়ে তো ফোটনটার পজিশনটা রেজিস্টার হবে, তাই তো? স্যার আজকে এখানে বলেন ধাক্কা দেন, এই পর্যন্ত থাকবে, তাহলে তাই থাকুক। স্যার ধাক্কা দেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। যখন আর ঢুকছে না, পরের দিন হবে। এরপরের দিন আমার এখান থেকে বুঝাবেন। হ্যাঁ, এটা এমনি পরের দিন আবার বলতাম, চাপ নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। ঠিক আছে স্যার, অনেক ভালো লাগলো। ঠিক আছে, আবার নেক্সট পরের দিনের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচারের অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। আর পরে থাকবে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে? ঠিক আছে স্যার, পরের দিন হ্যাঁ, ক্লাস জয়েন করবো। ঠিক আছে, রাখছি। ঠিক আছে। বাই। বাই।